মানে এমন অবস্থা যে মনে হয় যে হচ্ছে যদি অটো নিয়ে যদি বের হওয়া যায় তাও তো মনে করেন 700-800 হাজার টাকা তুই করা যাবে। এরকম চিন্তা আসছে মাথায়। তারপর আমরা আবার মাইক টাইক নিয়ে শীতের মধ্যে মনে করেন আলুর জমিতে চলে গেলাম, যা ভিডিও শ্যুট শুরু করলাম। হ্যাঁ, বাসায় তো কেউ বাকি নেই যে যার কাছ থেকে টাকা নেই, কিন্তু চ্যানেলটা টার্মিনেট করে দিল, $200-300 সহ টার্মিনেট করে দিল। দেওয়ার পরে শুরু আমি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করছিলাম, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমার শুরু ছিল। যে টাকা ইনকাম করার চেয়ে টাকা খরচ করা, এইটার জ্ঞানটা হচ্ছে বেশি দরকার। সিলেটে থাকা অবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করছে আমার বন্ধুর ওর দেখে দেখে। আপনার চ্যানেল চাঁদের বুড়ি, এটা বর্তমানে এটার আইডিয়াটা কোথা থেকে এলো? স্কুলের নাম্বার পাওয়া লাগবে পরীক্ষার খাতায়, এখন ওখানে তো ডাক্তার হইতেই হবে। চিঠির লেনদেন কি শুধু ভাই বোনদের মধ্যেই হতো নাকি এছাড়াও অন্য কারোর? একদিকে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউর ভালোবাসা, আর অন্যদিকে গ্লোবাল মার্কেট প্লেস আপওয়ার্কে ক্লায়েন্টদেরকে এআই এর ম্যাজিক দেখিয়ে মন জয় করা। এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করে যে চলছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত মওদুদ টিটু। জনপ্রিয় ইউটিউব চ্যানেল চাঁদের বুড়ির পেছনের মানুষটি আজ আমাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি ভাইকে আজ আমাদের পডকাস্ট চ্যানেলে। কেমন আছেন ভাইয়া? যে আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আহ, আসার জন্য সত্যিই ধন্যবাদ। ধন্যবাদ। যদি শুরুতেই আসি, দেখা যায় প্রত্যেকেই বলে তাদের শৈশব খুব সুন্দর ছিল, বা এটাই সত্য কথা, আসলে চাপের পরিমাণ থাকে না বা জীবনটা অন্যরকম সুন্দর থাকে। তারপরেও যদি আপনার থেকে জানতে চাই যে আপনার শৈশবটা কেমন ছিল বা কিভাবে সময়গুলো কাটিয়েছিলেন। শৈশব সবার মতোই অনেক সুন্দর ছিল। আচ্ছা। হ্যাঁ, আর চাপ বলতে সবারই যেরকম আমারও ওই একই রকম আরকি, যে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, ভাই আছি, সবারই একই রকম, যে খেলাধুলা, কিছু পড়ালেখার চাপ-টাপ এই সব মিলে একই রকম আরকি সবার। গ্রামে কাটানো হয়েছিল না না, শহরে? গ্রামে না, একদম শুরু থেকেই আমাদের রংপুরেই। আর পড়াশোনার ক্ষেত্রে চাপ মনে হয়েছিল যে আমি শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যদি গ্রামের দিকে ছুটতে পারতাম? না, এরকম কিছু মনে হয়নি কখনো। ওই আ অ্যাজ ইউজুয়াল মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট ছিলাম। মা বলত পড়। সবারই ইয়াতে যেটা হয় আরকি, হ্যাঁ? এখন আমার ছেলেমেয়েদের ক্ষেত্রেও তাই। আমার বউ সারাদিন বাচ্চাদের পিছে লাগে থাকে পড়। তো ওইভাবেই এটাই স্বাভাবিক, এবং ওই গাইডলাইনস গুলোই তো আমাদেরকে এখন এই পর্যায়ে নিয়ে আসছে। হ্যাঁ? আচ্ছা, ছোটবেলায় আপনার সবথেকে বড় স্বপ্ন কি ছিল? আমার কোনো স্বপ্ন ছিল না। স্বপ্ন না দেখে কি এগিয়ে যাওয়া সম্ভব? থাকে না যে টুকটাক কিছু স্বপ্ন, আমি এটা করব, ওটা করব। দেখা যায় যে কোনো গন্তব্য না হ্যাঁ, থাকুক এইটা হচ্ছে কিন্তু যখন একদম বুঝতাম না, তখন আমার স্বপ্ন ছিল। তখন কি স্বপ্ন ছিল যে আমি পাইলট হব। তারপর আমি লাল রঙের একটা গাড়ি কিনবো। মানে ছোটবেলায় একদম তখন এগুলো ছিল। বোঝার পর আর কোনো স্বপ্ন ছিল না যে এইটা হবো, ওইটা হবো। আ পরিবারের সাপোর্ট কিরকম পেয়েছিলেন? পরিবারের তো যথেষ্ট সাপোর্ট। ছোটবেলা থেকে এমন সাপোর্ট পাওয়া হয়েছিল। মা বেশি সাপোর্টিভ ছিলেন না বাবা? এইটা হচ্ছে কি যে এটা আসলে ওইভাবে ইকুয়েশন করার বা ইয়ে করার জায়গাটা এখানে নাই। কারণ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয়, বাবাকে হচ্ছে আপনার কষ্ট করে হচ্ছে ফ্যামিলিটাকে চালাইতে হয় না টানাটুনি করে, হ্যাঁ? আ সুতরাং তার কাছ থেকে যতটুকু সময় পাওয়া যায় ওটাই হচ্ছে তার পক্ষ থেকে ভালোবাসা। মানে পার্সপেক্টিভ ভেদে জিনিসগুলা আলাদা। আ শৈশবের কোনো কষ্টের কথা মনে পড়ে কি আজও? যেটা আসলে কষ্ট বলতে যা বুঝাচ্ছি যে না, ছোটবেলায়। ঐরকম কষ্টের কথা মনে পড়ে না। তবে হচ্ছে যদি স্মৃতির কথা বলেন তাহলে স্মৃতি মনে পড়ে হচ্ছে, আমার আবার অত স্মৃতি-টৃতি মনে থাকে না। হ্যাঁ? যেমন তো স্মৃতির কথা মনে পড়ে যে হচ্ছে আ একবার হচ্ছে আমার ফুফাতো বোনের হচ্ছে বার্থডে ছিল। ওইখানে হচ্ছে একটা হেলিকপ্টার গিফট দিছিল। তখন তো ছোট, হ্যাঁ? তো ওইটা নিয়ে খুব জেদ করতেছিলাম। তখন আমাকে খুব মারছে। হেলিকপ্টারটা দেয় নাই, হ্যাঁ? তো আমার শুধু ওইটুকু আ গেছে। আর তাছাড়া আরেকটু স্মৃতির কথা মনে পড়ে। যখন গোবিন্দগঞ্জে যাইতাম আমার ফুফাতো ভাইরা আসতো। আসার পরে ২-৩ দিন ৪ দিন বন্ধের দিনগুলোতে ওখানে থাকতাম। আর ওখানে থাকার আগেও যেটা হইতো যে হচ্ছে তখন তো চিঠি ছিল। এটা আসার আগেই তাদের সাথে আমাদের চিঠিতে হচ্ছে ইয়ে হইতো যে, "ভাইয়া তুমি কবে আসবা?" হ্যাঁ? তো আমরা তো সব হচ্ছে পিটাপিটি কাছাকাছি বয়সের সব। ওখানে খেলতাম। খেলে যখন ওখান থেকে যখন রওনা দিতাম বাসে কইরা, তখন হচ্ছে আসার সময় খুব কান্না পাইতো, এবং হচ্ছে বাস যখন একটু করে আগাইতো তখন মনে হতো যে এখানে নামলেও তো আমি বাসায় ফিরে যেতে পারবো। এখানে নামলেও তো আবার ফিরে যেতে পারবো। এখান থেকে নামলেও তো ফিরে যেতে পারবো। ওই সময়টায় মানে ডিটাচমেন্টটা লাগতো আরকি। চিঠির লেনদেন কি শুধু ভাই-বোনদের মধ্যেই হতো নাকি এছাড়াও অন্য কারোর কাউকেও কখনো দেয়া হয়েছিল?
হ্যাঁ, সেটা দেওয়া হয়ে থাকলে সেটা ওই পর্যন্ত থাক। কারণ চ্যাপ্টারটা তো ওখানে ক্লোজ করে এখন তো নতুন চ্যাপ্টারে চলে গেছি। এখন এইটা শুনে আবার হচ্ছে কারো খারাপ লাগুক, দরকার নাই তো। আচ্ছা। বর্তমানে যে যেমন আছে সে সেভাবেই তো ভালো আছে, তাই না? হ্যাঁ, ছিল এবং হচ্ছে চিঠি তখনকার আমাদের দিনে যতটা একটা আবেগের জিনিস ছিল, হ্যাঁ? এখনকার এরা বাচ্চারা আরকি যেমন আমার ছেলে যদি শোনে যে হারিকেন কি জিনিস, রেডিও কি জিনিস এটা তো অবাক হয়ে যায়। হ্যাঁ? তো ওরা ওই ফিলিংসটা বুঝবে না আরকি চিঠির ফিলিংসটা। আচ্ছা। কখনো বাসায় এটা নিয়ে ধরা পড়া বা এই টাইপ কোনো স্মৃতি আছে কিনা? না, এই টাইপের কিছু নাই। আচ্ছা, বেশ ভালো। স্কুলে যখন জিজ্ঞেস করা হয়েছিল কখনো যে বড় হয়ে কি হতে চাও বা এইটা স্বপ্ন? তো হচ্ছে গিয়ে স্কুলের নাম্বার পাওয়া লাগবে পরীক্ষার খাতায়। এখন ওখানে তো ডাক্তার হইতেই হবে। তাই না? অথবা শিক্ষক হইতে হবে। ২ টার একটা তো হইতেই হবে। এছাড়া কি টিচাররা অ্যালাউ করতো না? না, না এলাও করবে না কেন? তখন তো নিজে লিখতে পারি না। তখন হচ্ছে মুখস্থ করি যা লিখি, হ্যাঁ? তো তখন মুখস্থ ওইভাবে বিদ্যা আর হ্যাঁ। সবকিছু। কখনো কি মনে হয়েছিল আমি কিছুই করতে পারব না? না, এইটা কখনো মনে হয় নাই যে তখন কি মনে হতো যে আমি কি করব? পাইলটই হব? না ওইটা তো ছোটবেলার একটা ইয়ে ছিল যে প্লেন ওইটা তো ওইভাবে ইয়ে ছিল না। আর কিছুই পারব না হচ্ছে যে হ্যাঁ, এইটা ধরেন কখনো কাজ করতে, করতে হচ্ছে একটা জায়গায় মানে সবকিছু তো চলমান। আমি একটা জিনিস নিয়ে কাজ করতেছি। এটা তো আ ৭-৮ বছর পর্যন্ত থাকবে না। এটার তো একটা ট্রেন্ড থাকবে। যখন এইরকম একটা পরিস্থিতি হয় যে আমার বর্তমান যে কাজটা করতেছি সেটা যখন কমে যায়, তখন একটু হচ্ছে ফ্রাস্ট্রেশন টা আসে যে হ্যাঁ, আ হচ্ছে মানে পারতেছি না বা ইয়া। তো ওটা ব্যাপার না। ওটা কিছুদিনের মধ্যে আবার ওভারকাম হয়ে যায়। বেশ ভালো। শৈশবে যদি ফিরে যেতে পারতেন তো কি বদলাতেন? না, ফিরতে চাই না। আমার সবকিছু সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। পড়াশোনার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার? পড়াশোনার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্লাস 10 এ আমি হচ্ছে আ কেমিস্ট্রি একদমই বুঝতাম না। এখন এসএসসি পরীক্ষার সময় হইছে কি আমার হচ্ছে কয়েক সিট পরে হচ্ছে আমার বন্ধুর সিট ছিল। ওর সাথে সবসময় আমার সেট মিলত। তো কেমিস্ট্রি আমাদের সময় এমসিকিউ ছিল। তো কেমিস্ট্রি পরীক্ষার সময় যেটা হলো যে আপনার এমসিকিউ এখন দাগাচ্ছে, কিছু দাগাইছি, কিছু দাগায় নাই এই অবস্থায়। বেশিক্ষণ না প্রায় ১৫-২০ মিনিট পরেই ও পাশ দিয়ে যাওয়ার সময় ওর উত্তরটা আমার কাছে দিয়ে আমারটা নিয়ে চলে গেছে। অথচ ওর সাথে আমার কোনো প্ল্যানিং করা ছিল না, কিছু করা ছিল না। ও সব দাগায় দিয়ে গেছে। পরে ওগুলো দেখে, দেখে জায়গায় এই তো একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল ওই জায়গাটা পার হওয়া। আরেকবার যদি বলেন ইউনিভার্সিটিতে একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে হচ্ছে উম এডুকেশন অ্যান্ড রিসার্চ আইইআর ওইটাতে পড়তাম। তো ওইখানে আমাদের একটা কোর্স ছিল, কোর্সটা ছিল ম্যাথ। এখন ম্যাথগুলো তো ছিল ৩ পাতা, ৪ পাতা, ৫ পাতা করে, হ্যাঁ? তো আগে ভালোই ছিল মানে ক্লাসের সময় করছিলাম কিন্তু হচ্ছে পরীক্ষার আগের দিন গিয়ে হচ্ছে মানে বন্ধু-বান্ধব সহ কয়েকজন মিলে যেটা পরিস্থিতি দাঁড়াইলো যে মাথা কাজ করতেছে না, পারতেছি না। আমরা চিন্তা করলাম যে এই জিনিসটাকে হচ্ছে আ রিটেক রাখবো। মানে পরের বার দিব আরকি। এরপর যেটা হলো যে পরীক্ষার হলে গেছি। আর ঐদিন ম্যাথ ক্লাসের পরীক্ষা তো ওখানে আমাদের টিচারই থাকেন। তো স্যার আমাকে খুব আদর করতেন কারণ হচ্ছে পারতাম। তো এখন পরীক্ষার হলে গিয়ে বসছি। তো ওইখানেও হচ্ছে এমসিকিউ থাকে অল্প মার্কের আ ১৫ মার্কের বাকিটা রিটেন থাকে। তো পরীক্ষার হলে গিয়ে বসছি। বসার পর দেখি যে আমাদের এক ফ্রেন্ড খুব ভালো স্টুডেন্ট। ও সামনে বসে আছে। ওর খাতাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তা আমি তো বসে আছি ৫ মিনিট ১০ মিনিট বসে আছি যে রিটেক দিব কোনো কিছু দাগাবো না। আমাদের আবার নতুন নিয়ম করছে যে রিটেক দিতে হলে ফেল করে তারপর রিটেক দিতে হবে। এইরকম করে। আচ্ছা, আচ্ছা। ওনাতে একটা সমস্যা হয় ওখানে। আচ্ছা। তো পরে অনেকক্ষণ পর চিন্তা করলাম যে খাতাটা এত সুন্দর করে দেখাচ্ছে তাহলে আল্লাহ চাইছে যে মনে হয় খাতাটা দেখেই রেখে দেই। তারপর ও দেখেই হচ্ছে ওগুলো দাগায় ফেলছি। ওটা হয়ে গেছে। পরপর যখন রিটার্নের শিটটা আসছে ওটা তো আমি তো পারি একটু জায়গা হয়তো আটকাইতাম। বাকিটা ওর দেখে দিয়ে দিছি। তা এখন পরবর্তীতে যেটা হয়েছিল ওই পরীক্ষাটা আমরা যারা মিলে চিন্তা করছিলাম যে রিটেক রাখবো এদের অনেকের হচ্ছে ২ বার করে পরীক্ষা দিতে হয়েছিল পার আপনি হইতে। পাশে আমি তো পাক্কে গেছি। তো পরে গিয়ে মনে হয়েছে যে না এটাও একটা খুব কঠিন প্রবলেম হয়ে দাঁড়াইতো যে যদি ওই সময়টা রিটেক বানাইতাম। দিতে তো হয়। এই ২ টা আ জায়গা একটু ক্রুশিয়াল ছিল আরকি। ফ্রেন্ডদের থেকে তখন শুনতে হয়নি যে এখন যেটা আমরা শুনে থাকি যে এ তো বলতেছে পারবে না আবার দেখা গেল ওই টপ করে বসে আছে। তো হ্যাঁ, বলছি যে ওর খাতা সামনে সরাসরি দেখাচ্ছে, দেখা যাচ্ছে। তা দেখা গেলে তখন আর কি করার আছে, তাই না? তারপরে বন্ধুদের থেকে না, না। আমার একটা মানে আমার হচ্ছে বন্ধুত্ব যে অনেকের সাথে এমন না, অল্প কিছুর সাথে কিন্তু তারা হচ্ছে ঐরকম না। তারা হচ্ছে
এইরকম যে আমার যদি কিছুতে ভালো হয় সমস্যা নেই বা ওর কিছুতে ভালো হলে তো সমস্যা নেই। আচ্ছা, এটা এটাই। এটা বেশ ভালো। আপনার কখন ১ম মনে হলো যে লাইফ অন্যদিকে যাচ্ছে? লাইফ অন্যদিকে যাচ্ছে, আ কখনো ওইভাবে চিন্তা করি নাই। কখনোই মনে হয়নি? না, কখনো মনে হয়নি। বা আ ওই টাইপের যদি চিন্তার কথা বলেন, ওই টাইপের চিন্তা রিসেন্টলি ১-২ বছর হয়ে আসছে। এর আগে কখনো ওইভাবে আমার চিন্তা আসেনি। কিরকম চিন্তা আসছে? কিরকম চিন্তা আসছে? যে আ ধরেন যে জিনিসটা কিভাবে বলি? যে কখনো হচ্ছে চিন্তা হয়নি যে হচ্ছে এইটা করতে হবে, ওইটা করতে হবে। কারণ হচ্ছে ওই যে বললেন যে ফ্যামিলি সাপোর্ট, হ্যাঁ? তো ফ্যামিলি সাপোর্ট ইউনিভার্সিটি থেকে বের হইছি হচ্ছে গিয়ে আপনার আ ৯-১০ এ ২০০৯-১০ এ। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সাথে, সাথে চাকরি হয়েছে সরকারি প্রজেক্টে ৩ মাস চাকরি করছি। এরপরে হচ্ছে এফআইবিডিবি সিলেটে ১ বছর চাকরি করছি কারিকুলাম ডেভেলপার হিসেবে। করার পরে ওইখানে গিয়ে মনে হয়েছে যে না এনজিওতে আর চাকরি করব না। আম হচ্ছে বিসিএস এর জন্য ট্রাই করব। সিলেটের চাকরি ছেড়ে দিছি। ওখানে আমার সিলেটের চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় আসছি যে বসে পড়ালেখা করে ইয়ে করব। তো সিলেটে থাকা অবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করছি আমার বন্ধুর ওর দেখে, দেখে। তারপরে হচ্ছে ঢাকাতে শুরু করার পরে পড়ালেখা কিছুদিন পড়ালেখার পরে বাড়িতে আসছি। এসে এখানে একটু ফ্রিল্যান্সিং কাজ শুরু করতেছি। তো আব্বা হয়তো বলছে যে এই যে, "ও দেখো তো যদি একটু কাজ করানো যায় কিনা?" না ঠিক আছে দেখি। সাথে নিচে একটু হেল্পিং হ্যান্ড হিসেবে করতে, করতে জিনিসটা বড় হয়ে গেছে। হ্যাঁ? ওই যখন ওই যে ১১-১২ সালের দিকে যখন বড় হয়ে গেছে তখন হচ্ছে আর ওই পড়া আর হয় নাই। বিসিএস-টিসিএস ওগুলা পড়ালেখা আর হয়নি। তখন থেকে এই যে ফ্রিল্যান্সিং এরিয়াতে। আর যেটা হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট। এখন ফ্রিল্যান্সিং করতে গেলে যেটা লাগে যে হচ্ছে এই যে কাজ করার সময় হচ্ছে গিয়ে আপনার অনেক সময় যেটা আসে যে যেটা নিয়ে কাজ করতেছি বা যে টপিকের উপর কাজ করতেছি, এই টপিকটা আর চলতেছে না সময়ের সাথে। তখন হচ্ছে একটা বড় একটা ধাক্কা আসে। হ্যাঁ? এখন এই যে ধাক্কাটা, এই ধাক্কাগুলা মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ফ্যামিলির ব্যাপক একটা সাপোর্ট আছে। তো এই সাপোর্টটা থাকার কারণে হচ্ছে গিয়ে ধরেন ৩ মাস, ৪ মাস, ৬ মাস ১ বছরও যদি আমি ইনকাম না করি আমার ফ্যামিলি আমাকে হচ্ছে টেনে নিয়ে চলে যায়। হ্যাঁ? সুতরাং ওইটা আমার কাছে কখনো পেইন হয়ে আসে না। আমি ওই সাপোর্টটা পাই যার কারণে এই ট্রাক থেকে অন্যখানে যাইতে হয়নি। আবার আরেকটা যেটা হচ্ছে একটু দিক আছে যেটা অন্যরকম হলে ভালো হইতো। সেটা হচ্ছে আব্বা-আম্মা কোনদিন জিজ্ঞেস করেনি তোমার কত টাকা ইনকাম হইছে, কই খরচ করতেছো? হ্যাঁ? এবং বিয়ার পরে বউও কোনদিন জিজ্ঞেস করে নাই যে হচ্ছে কি করতেছো? এইটা থাকার কারণে যেটা হইছে যে টাকা ইনকাম করার চেয়ে টাকা খরচ করা এইটার জ্ঞানটা হচ্ছে বেশি দরকার। হ্যাঁ? তো এখন ওইভাবে তো হচ্ছে বাইরে চলাফেরা করে সবার সাথে ওঠা-বসা করে মানুষ হয়নি। সুন্দর করে আলতো করে বাবা-মা মানুষ করছে। হ্যাঁ? এখন ওই জিনিসটা না থাকার কারণে যেভাবে ইনকাম হচ্ছে সব শেষ হয়ে গেছে। আমাদের পড়ালেখার মধ্যেই সাবজেক্টের ভিতরে যদি ওই জিনিসটা থাকতো যে হচ্ছে মানি আ মেইনটেন্যান্স। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে আ গ কম্পাউন্ড করে সেভিং করতে হয়, বিভিন্ন জিনিস কিভাবে ব্যবহারিক জিনিসগুলো যদি থাকতো আমাদের। তো এইটা আমার কাছে মনে হচ্ছে ভালো হইতো। আর হচ্ছে এই রিসেন্টলি আমার কাছে হচ্ছে ওই চিন্তাটা মাথায় ঢুকছে যে না একটু আ আমাদের দেশের প্রেক্ষিতে ওইভাবে হতে হবে। আর আমাদের যদি দেশটা যদি আরেকটু অন্যরকম হইতো যে ধরেন আমাদের চিকিৎসাটা নিয়ে যদি একটু চিন্তা না থাকতো, হুম? আর শিক্ষাটা আ আচ্ছা শিক্ষা না হয় বৈতনিক আছে, ব্যয় আছে থাক। কিন্তু চিকিৎসাটা যদি নিয়ে যদি চিন্তা না থাকতো, তাহলেই হচ্ছে দৃষ্টিপটটা অন্যরকম হয়ে যেত। তো এই আরকি রিসেন্টলি এই চিন্তাগুলো মাথায় কাজ করতেছে যে হচ্ছে একটু গোছানো দরকার ছিল। আমরা জানতে পারলাম যে আপনার Upwork এর কাজ শুরু হওয়ার পর থেকে আপনার পড়াশোনার জার্নিটা মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার মতো বা বিসিএস এর জার্নিটা যদি বলি। তার আগে কি কখনো মনে হয়েছিল যে আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত বা আমি পারছি না, আমি ছেড়ে দেই? এরকম কিছু কখনো? না, ওইরকম কিছু মনে হয়নি। ইয়ের পরে মনে হয়েছিল একবার অনার্সের পরে মনে হয়েছিল। কারণ তখন জাস্ট সরকার ইয়ে করল যে হচ্ছে এখন থেকে মাস্টার্স না করলেও হবে। যারা শিক্ষকতা পেশায় যাবে তাদের শুধু মাস্টার্সটা দরকার। তা বাদে দরকার নাই। তখন একবার মনে হয়েছিল যে না করি। পরে মনে হলো যে না পরে করতে গেলে আবার ঝামেলা আছে। এখন পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাক। হ্যাঁ? আর শুরুটা আমার Upwork দিয়ে হয়নি। শুরু আমি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করছিলাম। ডিজিটাল মার্কেটিং দিয়ে আমার শুরু ছিল। আর Upwork এ আমি হচ্ছে ওই ২০১২-১৩ সালের দিকে শুধু একটু অ্যাকাউন্ট খুলে দেখছিলাম যে Upwork থেকে ইনকাম করতে পারি কিনা। মানে কিউরিওসিটি বিভিন্ন কারণে কাজ করতে পারে যে এই জিনিসটা পারি কিনা। ওই কিউরিওসিটি থেকে একটু কাজ করছিলাম। করে ওই অ্যাকাউন্ট বন্ধ ছিল। ওই ২০১৩ সালেই বন্ধ ছিল। এই যে এখন ২৫ সালে এসে আবার অ্যাকাউন্ট চালু করছি। আপনার জীবনের সবথেকে বড় ব্যর্থতা কোনটা ছিল? ব্যর্থতা? আচ্ছা, ব্যর্থতা জিনিসটা এরকম যে ধরেন হচ্ছে উম ১০ টা
যদি ইউটিউব নিয়ে বলি, মনে করেন ১০টা চ্যানেল তো একসাথে শুরু করছি, ১২টা ১৫টা চ্যানেল নিয়ে কাজ করছি বা এ যাবৎ ধরেন না হলেও ৬০-৭০টা চ্যানেল নিয়ে কাজ করছি। একাই? না, না একা না। আমি কখনো একা কাজ করিনি। আচ্ছা। ৬০-৭০ টা চ্যানেল নিয়ে কাজ করছি। আচ্ছা করার পরে যেটা হইছে, আমার তো চ্যানেল দাঁড়াইছে কয়টা? ১ম এ দাঁড়াইছিল হচ্ছে 'দ্য বক্স টিউব' সেই সময়কার হিট চ্যানেল ২০১৮ সালে। বক্স টিউবের পরে তারপর শুরু করছে 'সাফল্য কথা'। ওটা এখনো রানিং কৃষিভিত্তিক চ্যানেল। তারপর হচ্ছে 'চাঁদের বুড়ি'। আর এর মাঝখানে একটা ছিল টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে 'গল্পকথা' নামে একটা সেলিব্রিটিদের নিউজ ছিল। এই ৪ টা। তাহলে এই ৪ টা চ্যানেলে আমি সফল ছিলাম এবং এই ৪ টা চ্যানেল হচ্ছে কিছু লোক এই ৪ টা চ্যানেলের কথা জানে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে কতগুলো যে আমার ফেইলিউর আছে, হ্যাঁ? তো এরকম অনেক ফেইলিউর আছে কিন্তু হচ্ছে যখন মানে সাকসেসের যখন আসে ওগুলো ফেইলিউর আসলে ইয়ে না, ওগুলো আসলে এক্সপেরিমেন্ট বলতে পারেন। ওই তো এক কথায় যে আমরা হয় সফল হই নয়তো শিখি বা এরকম কিছু হয়তোবা হ্যাঁ, শেষ পর্যন্ত হ্যাঁ, সেই সুন্দরীটা এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যখন ব্যর্থ হলেন, ব্যর্থ হওয়ার পরে যেটা মাথায় আনতে হবে যে হচ্ছে ওখানকার যে লার্নিংটা আছে, ওই লার্নিংটা ক্যারি করে পরের স্টেজে নিতে হবে। হ্যাঁ? আর তার আগে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে না আম ঠিক আছে আমি তো লার্নিংটা ক্যারি করে পরের ইয়েতে যাবো। হ্যাঁ? কিন্তু ট্রাকটা আমার সাথে আসলে ম্যাচ করতেছে কিনা? যে আমি যে কাজ করে ফেইল হইছি আমি কি ওই কাজে থাকবো কিনা? ওই কাজ আমার ভালো লাগে কিনা? তাহলে হচ্ছে এই এক্সপেরিয়েন্স নিয়া পরবর্তীর ইয়েতে গেলে এটা কাজ দিবে। তবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল তাহলে? আম টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে যখন হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং এ আসলাম এইটা একটা টার্নিং পয়েন্ট যে চাকরিতে যেতে পারতাম। সেখানে না গিয়ে ফ্রিল্যান্সিং পেশায় আছে। টার্নিং এর মধ্যে এইটা শুধু টার্নিং পয়েন্ট। আচ্ছা। আ আপনার চ্যানেল 'চাঁদের বুড়ি' হ্যাঁ, এটা বর্তমানে। হ্যাঁ, এটার আইডিয়াটা কোথা থেকে এলো? আচ্ছা চাঁদের বুড়ির আইডিয়াটা হচ্ছে আরেকটু ব্যাক থেকে শুরু করি। অ্যাফিলিয়েট মার্কেটিং করছি আমি হচ্ছে ২০১০ সালে ঘুরতে শুরু করলে ১১ সাল থেকে আর্নিং শুরু। ১১ সাল থেকে ১৪ সাল পর্যন্ত আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ছিলাম। তারপর আমার হচ্ছে আমার যখন ছেলেটা হইলো, তখন আমার মনে হইলো যে আমি আর রাত জেগে কাজ করব না। আমি হচ্ছে দিনের কাজে শিফট হবো। আচ্ছা, দিনের কাজে শিফট হবো এইটা তখন একটা মাথার মধ্যে ছিল। আর সবসময় আমি আমার বন্ধুর টাচে ছিলাম যার কাছ থেকে আমার আরকি ডিজিটাল লাইনে ইয়াতে আসা। তো ওর সাথে টাচে ছিলাম। এখন ও হচ্ছে গিয়া ওই ১৫ সালের দিকেই বলল যে, "দোস্ত আ এখন হচ্ছে টাইম হচ্ছে যে জিনিসটা আ ভিডিওর দিকে চলে যাচ্ছে। কারণ আমরা যখন আগে কাজ করতাম তখন টেক্সট বেসিসে বেশি ইয়ে ছিল, ইন্টারনেটের দাম কম ছিল, ইয়ে ছিল। যে ভিডিওর দিকে চলে যাচ্ছে, আমাদের ভিডিওর দিকে যাওয়া উচিত। ঠিক আছে? তো তখন আমাদের এক বড় ভাই আছে, নাম হচ্ছে আসিফ ইমতিয়াজ রবি। তো রবি ভাই হচ্ছে তা উনি অসাধারণ প্রতিভাবান একজন মানুষ। তো রবি ভাইয়ের সাথে আমরা কনট্যাক্ট করি যে, "ভাই আ আপনার তো অনেক আইডিয়া, আপনার তো অনেক ফেস ভ্যালু, হ্যাঁ? আর আমরা তো মানুষের সাথে ওইভাবে মিশতেও পারি না বা হচ্ছে আমাদের ওইভাবে ইয়া নেই। তো আমরা ব্যাক এন্ড থেকে কাজ করি, আপনি ফ্রন্ট এন্ড থেকে কাজ করেন। আমরা একটা আ কোম্পানি তৈরি করি ঢাকায়।" এইটা চিন্তা করে ওখানে হচ্ছে গিয়ে 'দ্য বক্স টিউব' নামে একটা চ্যানেল তৈরি করা হলো। হওয়ার পরে আ আমি হচ্ছে তখন রংপুরে হচ্ছে একটা ব্যাচকে ট্রেনিং দিলাম। মনে হলো যে যেহেতু কাজটা সেরে চলে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা আমার লোকজনদের ট্রেনিং দেই। ট্রেনিং দিলে অন্তত যেটা হবে যে সে করুক না করুক তার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে এই কাজের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি। এই পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণে সে তার ছোট ভাই-বোনদেরকে আ আরকি উৎসাহিত করবে বা হচ্ছে বাধা দিবে না। তো এই চিন্তা করে হচ্ছে ওই ১৫ সালের দিকে একটা ট্রেনিং এর আয়োজন করছিলাম। চিন্তা ছিল যে সবাইকে খুব ভালো করে শিখাবো, হ্যাঁ? তো নিতে প্রায় হচ্ছে ৯৫ জনের মতো ট্রেনিং দিছি। কয়েকটা ব্যাচ মিলে। আমার অফিসের হচ্ছে যত স্টাফ ছিল সবাইকে হচ্ছে ট্রেনিং এর কাজে লাগায় দিয়ে প্রজেক্টর দিয়ে ট্রেনিং দিছি। তারপর শুরু করার পরে যেটা দেখা গেল যে না হচ্ছে মানুষের মানে অনেকে অনেক কিছু ভেবে আসে। আসার পর দেখতেছে যে না কাজটা কঠিন বা তার সাথে ম্যাচ হচ্ছে না। যাই হোক সবকিছু মিলে-টিলে সবশেষে যেটা দাঁড়াইছে যে ৪ জন ৫ জন শুধু ইয়ে হইছে। তো ওই ট্রেনিং থেকে হচ্ছে গিয়ে ৫ জন হচ্ছে খুব সফলভাবে খুব সুন্দরভাবে বের হইছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করছে তারা। আর হচ্ছে এরপরে আমি হচ্ছে রংপুরে ফুল বিজনেস প্যাকআপ করে আমরা একটা যৌথ বিজনেস তৈরি করলাম হচ্ছে আ ঢাকায় চলে গেলাম। আমি পুরা সবকিছু নিয়ে ঢাকায় শিফট হইলাম। আ আইডিয়া সবকিছু হচ্ছে রবি ভাইয়ের ইয়ে ছিল যে চ্যানেল কিভাবে চলবে। এখন ওখানে ম্যানেজার হিসাবে ধরেন আমি ছিলাম। এখন আমাকে হচ্ছে উম যেটা হইতো যে উম উনি হচ্ছে আইডিয়া-টাইডিয়া সব দিত, ইয়ে দিত। আ প্রফেশনাল এডিটর ছিল ২ জন। জিনিসটা হচ্ছে যে আমি তো হচ্ছে ওই বিষয়ে অভিজ্ঞ না। তো
এখন রবি ভাই আমাকে যেভাবে দিত জিনিসটা আমি তো অতটাও আউটপুট আনতে পারতাম না। তো এইভাবে চেষ্টা করে হচ্ছে গিয়া আমরা হচ্ছে বক্স টিউব চালাতে মানে ফুল লসে চলে যাই। আর ওই সময় আরেকটা জিনিস ছিল যে ওই সময় এত মোবাইল ইউজারও ছিল না। তো লসে চলে যাই এবং পরবর্তীতে হচ্ছে অফিস ছেড়ে দেই যে একটা বাসা নেই। সেই বাসার মধ্যে এডিটররা এসে কাজ করত, হ্যাঁ? কাজ করে হচ্ছে গিয়ে আপনার তখন অফিস বন্ধ আরকি। অফিস বন্ধ শুধু এডিটরকে খালি কোনরকম খালি আমরা টাকাটা দেই। তো তখন আমার ইয়ে হলো যে ওই যে পারব না কেন আরকি বা আমি তো অলরেডি ওইটার ভেতর ঢুকে ছাড়বো। হ্যাঁ, সেই দেখেন হ্যাঁ, মানে কিউরিওসিটি কাজ করতেছিল যে কিভাবে হইলে জিনিসটা কাজ করবে এই কিউরিওসিটি কাজ করতেছিল। হওয়ার পরে এবার হচ্ছে আ আপনার আ বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের হচ্ছে আর কত বেতন এই টাইপের কয়েকটা ভিডিও তৈরি করলাম স্লাইড শো দিয়া। স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করার পর দেখলে হ্যাঁ, ভাই ভিডিও ভিউ হইছে, ভালো ভিউ হইছে। আচ্ছা, হওয়ার পরে আ কিন্তু চ্যানেলটা টার্মিনেট করে দিল। $২০০-৩০০ সহ টার্মিনেট করে দিল। দেওয়ার পরে এবার হচ্ছে আরেকটা চ্যানেল খুললাম যে হচ্ছে এই চ্যানেলটা ছিল হচ্ছে গিয়ে উম এর নাম দিছিলাম হচ্ছে গল্পকথা। আচ্ছা। হ্যাঁ? গল্পকথা দিছিলাম। এইখানে কোনো উদ্দেশ্য করে খুলি নাই। এইখানে খোলার পরে আ বিবিসিতে হচ্ছে একটা ইতিহাসের সাক্ষী নামে একটা পর্ব হইতো বিবিসিতে, হ্যাঁ? তো অনেক বড় ৩০ মিনিটের করে হইতো। যেমন ধরেন ইন্দিরা গান্ধী কিভাবে মারা গেলেন, হ্যাঁ? কিভাবে এইরকম আ ইতিহাসগুলো ছিল। তো আমি করলাম কি ওই অডিওগুলো নামাইছি। নামায়া ওর সাথে হচ্ছে ভিজুয়াল এড করছি। ভিজুয়াল এড করে ওখানে দিছি। দেওয়ার পর দেখি হ্যাঁ, খুব ভালো ভিউ হয়েছে। মানে মানুষ খুব পছন্দ করছে। যে শেখ মুজিবুর রহমান যখন মারা গেলেন তখন জিয়াউর রহমান কি বললেন? এইরকম বিভিন্ন টপিক গুলো দিলাম। তারপর দেখি যে না খুব ভালো ভিউ হইছে। ভালো ভিউ হওয়ার পরে আ ওই সময় হচ্ছে আমি হচ্ছে আবার হচ্ছে ১৭ সালের দিকে বাসায় আসলাম। আসলে পরে তখন কিন্তু একদম 0 মানে যা ছিল ঢাকায় গিয়ে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ? শেষ হয়ে গেছে একদম কিছু নাই। রংপুরে আসছি। আসার পরে ওই ট্রেনিং দিছিলাম না? ওখান থেকে একজন বলতেছে যে, "ভাইয়া কেমন আছেন?" "হ্যাঁ, ভালো আছি।" "কি করতেছেন?" "আমি এই তো আসছি, এই চ্যানেল চালাচ্ছি।" এই অবস্থা। "কতদিন আছেন?" তখন আমার ওই যে মেজো বাচ্চাটা, "আছি তো না হলে তো ৬ মাস আছি।" "ভাই আসেন তাহলে আবার একটু কাজ করি।" ঠিক আছে চলো করি আবার।" তো এসে তখন হচ্ছে আবার হচ্ছে ওই ইউটিউব চ্যানেলে তখন হচ্ছে কাতারের সাথে সৌদির সমস্যা চলতেছিল। এটা নিয়ে ভিডিও তৈরি করা শুরু করলাম। ভিডিও ভিউ হলো। এখান থেকে শিখলাম যে হচ্ছে মানে দর্শকের পয়েন্ট অফ ভিউটা কি? কিভাবে সমসাময়িক ভিডিও বিষয়গুলো। হ্যাঁ, কোনটা দর্শককে অ্যাট্রাকটিভ করে, কিভাবে থাম্বনেইল করতে হবে, কিভাবে ইয়ে করতে হবে। এই এইটা দিয়ে এক্সপেরিমেন্টটা হলো। আচ্ছা হলো এখন বক্স টিউব তখন হচ্ছে গিয়া তো লসে ছিল। আচ্ছা যাই হোক। আ এখন এরপরে গিয়ে মনে হইলো যে আমাকে একটা আ ওটা খুব ভালো চলতেছে। আর আরেকটা জিনিস যে যখন একটা কাজ পারি, তখন আর কাজটা করতে ইচ্ছা করে না। তখন মনে হয় কাজটা তো পারি। তাহলে এখন এই কাজটা অন্য কেউ করুক। আমি আরেকটা কাজ করি। তো তখন ওই চ্যানেল এগুলো তো একটা করে অন্যদের লোকজন দিয়ে দেয় এগুলো সেট করে দেই। দেওয়ার পর আমার কাছে মনে হলো যে তাহলে একটা চ্যানেল এমন করি যে যেখানে তখন তো শুধু ইন্ডিয়ান কার্টুনগুলো ছিল, হ্যাঁ? অ্যা ওই ১৭০০-১৮০০ সালের দিকে ইন্ডিয়ান কার্টুনগুলো আধিক্য বেশি ছিল। তো এইখানে হচ্ছে ওদের পোশাক-আশাক বা ধর্ম বা যেটা বলেন আমাদের সাথে একটু আলাদা। তো তখন হচ্ছে ইয়ে হলো যে তাইলে এখানে যদি একটা ইয়ে করি তাহলে এখানে মোরাল ভ্যালু কিছু পাস করা যাবে। বাচ্চারা কার্টুন দেখলে ওইটা দিয়ে একটু মোরাল ভ্যালু পাস করা যাবে। তাইলে এখন একটা কার্টুন চ্যানেল খোলা দরকার। আর ওই যে রবি ভাইয়ের সাথে কাজ করতেছিলাম, ওইখানে রবি ভাই হচ্ছে কোন একটা প্রজেক্ট নিয়ে চাঁদের বুড়ি নামটা বলছিল। হ্যাঁ? তো আমার কাছে ওই নামটা মাথার মধ্যে ছিল। তো এখন মনে হলো যে তাহলে এখানে যদি চাঁদের বুড়ি দেই, তাহলে নামটা বাচ্চাদেরও পছন্দ হবে। যদিও ইন্ডিয়াতেও কিন্তু একটা চাঁদের বুড়ি একটা বড় চ্যানেল আছে। তো তারপরে আমরা হচ্ছে চাঁদের বুড়ি দেয়া কার্টুন চ্যানেল তৈরি করি এবং পরবর্তীতে হচ্ছে গল্পকথাও হিট হয়। গল্পকথা হিট হওয়ার পরে বক্স টিউবও হিট হয়। বক্স টিউব হিট হওয়ার পরে তারপর হচ্ছে চাঁদের বুড়িও হিট হয় এবং চাঁদের বুড়ি হিট হওয়ার পরে ফাঁক দিয়ে আমরা আরেকটা চ্যানেল খুঁজছিলাম। ওই যে ছেলেটা ফিরে আসার পর বলল যে, "ভাই আসেন আবার শুরু করি।" ও হচ্ছে কৃষি থেকে ডিপ্লোমা করা। তো বললাম, "তোমার যেহেতু ওখানে ডিপ্লোমা আছে তাহলে আমরা ওইখানে একটা তোমার এক্সপার্টিস এর উপর একটা চ্যানেল তৈরি করি। যেখানে আমরা তুলে ধরবো যে হচ্ছে কৃষিকাজ করেও যে ভালোভাবে থাকা যায়, সফল হওয়া যায়।" তো এই লোকগুলোকে আমরা হচ্ছে ওখানে তুলে ধরি এবং সেই লোকটা কোন অবস্থা থেকে এইখানে আসলো এবং বর্তমানে সে তার ব্যবস্থাটাকে কিভাবে মেইনটেন্যান্স করতেছে, এই জিনিসগুলো আমরা ওখানে তুলে ধরি। ওখানে তুলে ধরলে যেটা হবে যে হচ্ছে অন্য মানুষেরা হচ্ছে ইন্সপায়ার্ড হবে। তা বলল, "হ্যাঁ, ঠিক আছে ভাই চলেন।"
তারপর আমরা আবার মাইক-টাইক নিয়ে শীতের মধ্যে মনে করেন আলুর জমিতে চলে গেলাম। যা ভিডিও শুট শুরু করলাম, হ্যাঁ? তো ওই চ্যানেলটা সাফল্য কথা চ্যানেলটাও হচ্ছে দাঁড়া যায়। আর এখন তবে এখন ওই চ্যানেলগুলো নাই। কারণ হচ্ছে সময়ের সাথে, সাথে চেঞ্জ হয়ে যায়। মানে ভালো লাগাগুলো চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? তো পরবর্তীতে ১ম এ যে গল্প কথা ওটাতে পরে সেলিব্রিটিদের নিউজ দেওয়া হইতো, বলিউড সেলিব্রিটিদের। পরে ওগুলো আর ভালো লাগে না। ওই চ্যানেল আস্তে, আস্তে বাদ হয়ে যায়। বক্সটিউব বাদ হয় হচ্ছে করোনার সময়। করোনার সময় হচ্ছে গিয়ে বক্সটিউবের দর্শক ছিল আপনার হচ্ছে আ যারা ইন্টারে পড়ে এইরকম ছেলেরা বা ইয়ারা যাদের মধ্যে আগ্রহ খুব কাজ করে। কিন্তু করোনার সময় যেটা হলো সবাই তো বাড়িতে চলে গেল। আর বাড়িতে গিয়ে তো ডাটা চালু করে তো কেউ ভিডিও দেখবে না। মেসে থাকা অবস্থায় না ওয়াইফাই ছিল। তো পরবর্তীতে খুব চেষ্টা করছিলাম বক্সটিউবটাকে আবার তোলার কিন্তু ওটা আর ওঠেনি। আর চাঁদের বুড়ি যেটা, চাঁদের বুড়ি এখন থেকে ১.৫ বছর আগ পর্যন্ত স্ক্রিপ্টগুলা হচ্ছে আমাদের রাইটার ছিল। রাইটার হাউসেই লিখতো স্ক্রিপ্ট এবং আমি সবকিছু দেখে দিতাম। তো এই যে ৬ মাস হয় হচ্ছে Upwork এর দিকে বেশি চলে যাওয়াতে এখন ওইটাতেও আরকি ভাটা পড়ে গেছে। যদিও বা জানলাম আপনার অনেক রকম কাজ করা হয়েছে কিংবা শুরু করা আবার থেমে যাওয়া আবার শুরু করা এমন হয়েছিল। তারপরেও যদি জানতে চাই যে ১ম ভিডিও বানানোর অনুভূতিটা কেমন ছিল? বা এটার প্রতি এক্সাইটমেন্ট তো থেকেই যায় মানুষের যে আমি একটা কাজ শুরু করছি বা আমার এটা শখের জায়গা। তো সেটা যদি জানতে চাই। আ ১ম ভিডিও আসলে মানে শখের জায়গা বা এক্সাইটমেন্ট এর যে জায়গাটার কথা বলতেছেন, হ্যাঁ? তো আগেরগুলো যখন ওই যে বক্স টিউবের জন্য যখন বানানো শুরু করলাম তখন তো ওই জিনিসগুলো বুঝতামই না। ওনারা বানাইতো, ওনারা দেখতাম ভালো লাগতো। বলতাম যে এটা ভালো না। তো ওইভাবে ওরকম কোনো ফিলিংস ছিল না। তো যে ফিলিংস এর কথা বলতেছেন সেই ফিলিংস আমার এখনো কাজ করে। আচ্ছা। যেমন হচ্ছে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অ্যাড তৈরি করি। আ এআই ইউজিসি অ্যাড তৈরি করি। তো এখন শুরুর দিকে যেটা ছিল যে ক্লায়েন্টের যেটা পছন্দ ছিল যে হচ্ছে এআই দিয়ে ভিডিও হলেই হইতো। তারপরে আসলো যে এখন মানুষ ভিডিও দেখলে বোঝে যে এটা এআই তৈরি। মানুষ এখন এই সাক্ষরতাটা হয়ে গেছে। যার কারণে এখন ক্লায়েন্টের চাহিদা হচ্ছে ভিডিও দেখলে যেন বোঝা না যায় যে এটা এআই তৈরি। হুম? তো এখন ধরেন লাস্ট প্রজেক্ট হচ্ছে ২ দিন আগেও একজন ক্লায়েন্ট আমাকে হচ্ছে একদম টোটাল প্রসিডিউর একটা ভিডিও করে আমাকে দিছে যে আমার ভিডিওটা তুমি এইভাবে বানায় দিবা। আচ্ছা। ওর প্রসিডিউর দিয়ে কাজ করে দেখলাম যে হ্যাঁ, ওর প্রসিডিউর দিয়ে কাজ করে জিনিসটা অনেক অল্প সময় হয়েছে এবং অনেক রিয়ালিস্টিক হইছে। হওয়ার পরে আমি করলাম কি সেই কাজ নেওয়ার পরে আরেকটা ক্লায়েন্ট আছে যার কাছে আমি হচ্ছে অলরেডি ৪ বার সাবমিট করছি। এখনো তার পছন্দ হয় নাই। তারপরে এই ফর্মুলা এখানে লাগাইছি। লাগানোর পর এটা কাজ হয়ে গেছে। তাকে দিছি। সে তো হচ্ছে মানে খুব খুশি। মহা খুশি। তো ওই ফর্মুলাটা যখন এখানে লাগাইতে পারছি, গতকালও আমার এক্সাইটমেন্ট কাজ করছে। এবং আগামী দিনেও কাজ করবে। যখনই একটা নতুন কিছু হয়, ফুটবল খেলা দেখেন না? যে খেলা শুরু হলো, একজন ধরেন যে গোল দিল। গোল দেওয়ার সাথে সবাই একটা হৈ দিয়ে আসে। আসার পর কি? আবার গোল দিলে আবার হৈ দেয়। এইরকম আমার এক্সাইটমেন্ট কাজ করতেই থাকে। আ যখন আপনি জার্নিটা শুরু করলেন যে YouTube এর কাজগুলো করতেছেন, তো YouTube এর শুরুতে আপনার কতটা কষ্ট করতে হয়েছিল কিংবা কিরকম সময় দিয়েছিলেন এটার পিছনে? আপনি যদি একবারে শুরুতে যান যে হচ্ছে আ ১২-১৩ সালে তখন আমি ১৫-১৬ ঘন্টা কাজ করতাম। মাঝখানে ওইভাবে কাজ করা হয়নি, ইয়ে-টিয়া হয়নি। আর হচ্ছে মাঝখানে ৩-৪ বছর আমি হচ্ছে অনলাইনে কোনো কাজই করিনি। আমি হচ্ছে আমার আরেকটা সেকশন আছে যে হচ্ছে আমি কেঁচো সার উৎপাদনও করি, জৈব আচ্ছা। সার। হ্যাঁ? ৩-৪ বছর আমি ডিরেক্ট ওইখানে থেকে ওদের সাথেই উৎপাদন করছি, ওখানে ইয়ে করছি। হ্যাঁ? তো তারপরে আবার এই যে বছর ১.৫ আবার হচ্ছে ইয়েতে আসছি। তো এখন যেটা হইছে যে হচ্ছে আ মানে বয়স হয়ে যাওয়ার কারণে আগের মতো আর হচ্ছে ইয়েটা নাই। সেটা হচ্ছে যে এখন ধরেন ৩-৪ দিন হচ্ছে কাজ করার পরে তারপর ৫ দিন ৭ দিন হচ্ছে আর কাজ করতে ইচ্ছা করে রেস্ট না। নেন। হ্যাঁ? যেমন রিসেন্টলি হচ্ছে যদি আগামী ৪-৫ দিনের কথা বলেন, আগামী ৪-৫ দিনে আমি ১৫ ঘন্টা করে কাজ করতেছি এখন। আচ্ছা। তো এটাও করতেছি বিশেষ ইয়ের কারণে আমার যে মানে প্রজেক্টের যিনি আরকি হ্যান্ডেল করেন আমার সাথে ও উনার একটু সমস্যা আছে যার কারণে ১ সপ্তাহ ছুটিতে আছেন। এখন আমি অনেক দিনের প্রজেক্টের ভিতরে নাই। ঢুকে এখন প্রজেক্টগুলো আমাকে দেখতে হইছে। ওদের সাথে কথাবার্তা চালু করতে হইছে। না থেকে আমার উপায় নেই আরকি এই আরকি। আ আপনার ১ম ভাইরাল ভিডিও কোনটা ছিল? ভাইরাল ভিডিও ওই যে ক্রিকেটের ভিডিওটা ভাইরাল ভিডিও ছিল। ক্রিকেটারটা। হ্যাঁ। এছাড়া কোনটার কথা মনে হয় যে এই ভিডিওটা আমার টার্নিং পয়েন্ট ছিল বা এটা দিয়ে আমার চ্যানেলটা বেশি পরিচিত হ্যাঁ, হলো? আ আ টার্নিং পয়েন্টের চ্যানেল আছে সেটা হচ্ছে চাঁদের বুড়িতে আপনার একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে নিজে বানায় লিখছিলাম। মানে ওই যে ছোটবেলায় যে গল্পগুলা শুনছিলাম ওইটার উপরে বেস করে একটা গল্প দেখছিলাম যে ডিমওয়ালা ডাইনি। আচ্ছা। ডাইনি ডিমে কামড় দিয়া ওর হচ্ছে দাঁতটা সব পড়ে যায়। এই গল্পটা ছাড়ার পরে এই গল্পটা অনেক হিট হয়। অনেক হিট হয়েছে। অনেক ভালো লাগছে।
আ আমি গতকালকে অবশ্য একটা ভিডিও দেখলাম আপনার, যেটায় একটা বাচ্চা বিড়াল আরকি সম্ভবত একটা আপেল খাচ্ছিল। আপেলটাতে সবুজ ছিল, ওটাতে কোনো রকম মেডিসিন বা ফরমালিন জাতীয় কিছু দিয়ে আ বা ইথিলিন জাতীয় কিছু দিয়ে হয়তোবা একটু পাকিয়ে নিয়ে ওটা খাইলো, তারপর ক্লাসে গিয়ে বসলো। আ এইরকম কি অলওয়েজ কোনো রকম মোরালিটি রাখা হয় সব ধরনের ভিডিওতে? এই আপনি যে ভিডিওটা দেখছেন ওটা আমার পার্সোনাল চ্যানেলে ছিল। আচ্ছা। পার্সোনাল চ্যানেলে মাঝে মধ্যে ১ টা ২ টা ভিডিও হয়তো দেই যে হচ্ছে এইভাবে করে জিনিস তৈরি করা যায়। তো ওইখানে আপাতত ভিডিও কিছু স্যাম্পল আছে। সেটা হচ্ছে YouTube থেকে যে Upwork এ আসছি, এই যে ট্রান্সেকশনটা, এই ট্রান্সেকশনটা মোটেও সুখের ছিল না। হ্যাঁ? YouTube এ যেটা হলো যে বছর ১.৫-২ আগে আমাদের YouTube এবং Facebook এর আর্নিং অনেক কমে গেছে। তারপর হচ্ছে কম্পিটিটর অনেক বাড়ছে। প্লাস হচ্ছে এখন স্ক্রিপ্ট গুলো আর আগের মতো পড়তে ভালো লাগে না। সব মিলে যেটা দাঁড়ায় গেছে যে হচ্ছে আমি অফিস চালাতে পারতেছি না। এর আগেও আমার এরকম হইছে। যেমন হচ্ছে ওই যে ঢাকা যখন গেলাম তখন তো একবার সব জিরো করছি। তারপরে এই যে করোনার সময় যেটা হইছে আর ২-৩ মাস যদি লকডাউন থাকতো আমার অফিসের কম্পিউটার-টম্পিউটার সব বিক্রি করে দেওয়া লাগতো বেতন পরিশোধের জন্য। করোনার সময়ও ঐরকম অবস্থা চলে গেছে যে আমি কত ইয়াতে যাইতে পারি। আমি আ ৫, ৭, ৳৭.৫ লাখ পর্যন্ত আমি বাকি রাখতে পারি বেতন। এর বেশি তো আর হচ্ছে সম্ভব না। সম্ভব না। কারণ এইটার বাকি রাখতে পারি কি আমার জিনিসপাতি বিক্রি করলে ওই টাকা শোধ দিতে পারবো। তো এখন করোনার সময় হইছে। আবার এইবার এসে যেটা হলো যে এইভাবে ভিউটি গুলো কমে গেল। প্লাস আমি তো ওই যে বললাম ৩-৪ বছর হচ্ছে যে এগ্রোতে গিয়ে হচ্ছে ওখানে খুব ভালো লাগতেছিল। ওইখানে যে মনোযোগ ইয়ে করছি। হওয়ার পরে এখন আমি এতে বেতন দিতে পারতেছি না। পরে যেটা দাঁড়াইলো যে এদেরকে বললাম যে, "তাইলে তো আর পারতেছি না। আর আমারও তো হচ্ছে বয়স হয়ে গেছে। এখন তো আমাকে তো একটু অন্যভাবে একটু হিসাব করতে হবে।" হ্যাঁ? তো এখন তোমরা হচ্ছে পার্সেন্টেজ সিস্টেমে ইয়া করো আরকি। এখন পার্সেন্টেজ সিস্টেমে যান আর বেতন সিস্টেমে যান। যে সিস্টেমে যান আপনার সাথে একজন কাজ করতেছে বা আমি কাজ করতেছি। আমার তো চলা লাগবে। এখন চলা লাগবে এখন মাস শেষে যদি ইনকাম না হয় তাহলে তো হবে না। সেটা আপনি যে সিস্টেমেই থাকেন। তো যেটা দাঁড়াইলো যে হচ্ছে গিয়ে কোনোভাবেই চলতেছিল না। এখন শেষ পর্যন্ত যেটা দাঁড়াইলো যে হচ্ছে এখন ধরেন বাসায় তো কেউ বাকি নেই যে যার কাছ থেকে টাকা নেই। যে কোনো কিছু টাকা লাগতেছে কারণ যেভাবে চলে ওইভাবে তো চলে অভ্যস্ত যে ফ্যামিলি সাপোর্টের কাছে লাগতেছে আব্বু এত টাকা দাও, আম্মু এত টাকা দাও, তো ছোট ভাইটাকে এত টাকা দে তো। এভাবে চলি। এখন টাকাগুলো তো আমাকে ফেরত দিতে হবে। এইরকম করে কারো কাছে আর চাওয়ার মতো হয় নাই। এই অবস্থায় চলে গেছি। এখন শেষ পর্যন্ত যেটা যে হচ্ছে দিন শেষে তো আমার তো ৳১,৫০০ তো লাগবে আমার চলাচল চলার জন্য মিনিমাম। মানে ফ্যামিলিটা চালার জন্য। মানে এমন অবস্থা যে মনে হয় যে হচ্ছে যদি অটো নিয়ে যদি বের হওয়া যায়, তাও তো মনে করেন ৳৭০০, ৳৮০০ তো ইয়ে করা যাবে। এরকম চিন্তাও আসছে মাথায়। মানে হ্যাঁ, চিন্তাই যে হচ্ছে আমাকে তো টাকাটা তো ইনকাম করতে হবে। যেভাবেই হোক। হুম? আচ্ছা। তো এই চিন্তা আসার আগ থেকে যেটা হইছে যে এই চিন্তা আসার আগে আমরা হচ্ছে গত বছর এই যে রমজান আসতেছে তার আগে আরকি ১ বছরের সময় হয়ে যাচ্ছে। তখন আমরা হচ্ছে ইয়া করলাম যে যেহেতু এআই এর প্রতি সব ইয়া হইছে। হুম? আর আমাদের স্কিল আছে ভিডিও এডিটিং এর স্কিল আছে। তাহলে আমি হচ্ছে ১ম হচ্ছে আমি এআই তে হচ্ছে আমি ওগুলো দেখা শুরু করি। আর আমার প্রতিটা যাত্রাই একটু কষ্ট ছিল। যেমন এখন তো হচ্ছে YouTube এ সব আ টিচিং মানে টিউটোরিয়াল আছে দেখে সহজে শেখা যায়। যখন ১১-১২ সালে শুরু করছি তখন এরকম ছিল না। ওগুলোও কোথায় বের করতে হয়েছে। বাজার নিউজের থেকে বই নিয়ে যে বই পড়ে করতে হয়েছে। এবারও যখন এআই নিয়ে কাজ করতেছি তখন হচ্ছে মানে এত এআই টুলস এত মানে ওর সাথে পারে উঠতেছি না। তারপর হচ্ছে হ্যাঁ, পরে এই ফর্মুলাতে গেলাম যে না কে কোনটা দিয়ে কি কাজ হয় আমার ওর পেছনে দৌড়ে লাভ নাই। আমি একটা কাজ করব। সেই কাজ করতে কোন জিনিসটা লাগে আমার আমার ওইটা সেটা হলেই হবে। হ্যাঁ। আচ্ছা এইরকম করে হচ্ছে ৩-৪ মাসে ওকে আমি হচ্ছে আয়ত্তে নিয়ে আসছি। আচ্ছা আসার পরে তখন বলল যে এখন আমার হচ্ছে হ্যান্ড লাগবে। তখন হচ্ছে আমার সাথে ২ টাকে হচ্ছে শিখাইলাম যে এআই দিয়ে এভাবে ইয়ে করে। করার পরে হচ্ছে গিয়া এবার এক পাকিস্তানের কাজ নিলাম। জীবন হচ্ছে তামা হয়ে গেল। হ্যাঁ? পাওয়ার পরে ওই কাজটা করতে আমাদের প্রচুর হচ্ছে পরিশ্রম গেছে এবং বারবার সে রিপিট দিচ্ছিল, ঠিক করায় নিচ্ছিল। তো করতে যেটা হইছে যে আ আমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে। আমরা একদম ম্যানুয়ালি কাজ শিখে গেছি। হ্যাঁ? তো ওই সময়ে যে প্র্যাকটিস গুলো ছিল, ওই প্র্যাকটিস গুলোর মধ্যে ওইটা একটা ছিল যে তখন বিড়ালের ভিডিও ভাইরাল ছিল। বিড়াল বিভিন্ন কাজ করত। তো আপনি যে ভিডিওটা দেখছেন আমার পার্সোনাল প্রোফাইলে দেওয়া বিড়ালের ভিডিও ওখান থেকে তোলা। এরপরে যেটা হলো যে হচ্ছে আরেকটা প্রবলেম ফেস করলাম। সেটা হচ্ছে যে ধরেন একটা ফ্লো তে গেলাম। ফ্লো তে আসার পরে এখন ঈদের বন্ধ। এখন ঈদের বন্ধ হচ্ছে গতবার মনে হয় ঈদের বন্ধ ৮ দিন না ১০ দিন অফিস বন্ধ রাখছি। এই ৮-১০ দিন বন্ধ রাখার পরে যায় পড়ে। আবার হচ্ছে এই যে লাস্ট টাইম পূজার বন্ধ রাখা মোটামুটি একটা ফ্লো তে ছিলাম। বন্ধ রাখছি আবার হচ্ছে গেছে পরে। তো সবকিছু মিলে হচ্ছে
Upwork-এ যে এআই ভিডিও যে তৈরি করি, এটাও অনেক কষ্টের একটা জার্নি। তারপরে এইভাবে হইতে, হইতে একটা সময় গিয়ে একটা পয়েন্ট পাইলাম যে এই পয়েন্টে কাজ করলে হচ্ছে আমাদের সবার ভালোভাবে চলতেছে। তখন আমি অফিসে সবাইকে যেভাবে মোটিভেট করলাম, আচ্ছা শোনো, আমরা কি অবস্থায় গেছিলাম? আমরা তো এই অবস্থায় গেছিলাম যে হচ্ছে দিনে অন্তত আমার ৳১,০০০ দরকার। এই তো। তাহলে আমি এখন যে ক্লায়েন্টের কাজ করব, হোক সেটা ৳১০,০০০ কাজ, হোক সেটা ৳৩,০০০ কাজ। তোমারও ওদিকে দেখার দরকার নেই। আমারও দেখার দরকার নেই। তুমি দেখবা যে দিন শেষে তোমার হচ্ছে ৳৮০০, ৳১,০০০, ৳১৫০০ তোমার দিন শেষে হচ্ছে কিনা। যদি তোমার ৳১,০০০ হয়, তাহলে মাস শেষে তোমার হচ্ছে ৳২৫,০০০ হবে। তুমি দেখবা যে মাস শেষে তোমার ৳২৫,০০০-৩০,০০০ হচ্ছে কিনা। যদি ৳২৫,০০০-৩০,০০০ হয়, তাহলে কি তুমি আগের অবস্থার চেয়ে ভালো আছো না? তো তোমার তুমি ওইটা ধরো যে তুমি ৳৩০,০০০ তুমি মাসে ইয়ে করতে পারতেছো কিনা। আমি দেখব যে হচ্ছে আমি ওই পরিমাণ কাজ আনতে পারি কিনা যে তুমি জনপ্রতি আমি তোমাকে পার্সেন্টেজ করে ওখানে ৳৩০,০০০ দিতে পারি। এখন কাজ দামি হোক, কম দামি হোক। ওরা তখন হ্যাঁ, ওইটাতে মোটিভেটেড হলো। ওটাতে মোটিভেটেড হওয়াতে যেটা হইছে যে ওই ক্লায়েন্টের কাজ বারবার রিপিট করতে হয়। আবার কোনো প্রজেক্ট অনেক বড় থাকে। তো আমরা ওই ক্লায়েন্টের সাথে ওইভাবে টাকা মানে করি না, আমরা করতে থাকি। বেশি কাজ আসলে আল্টিমেটলি হবে। তো এইভাবে করে কিন্তু একটা কষ্টের একটা জায়গা পার হয়ে আবার এখানে আসছি এবং জানতেছি যে এই জায়গাটাতে যে আসছি এই ইউজিসি ভিডিও তৈরি করতেছি। তো শুরুর দিকে যে আপনি যে ভিডিওগুলা দেখতেছেন ওগুলো হচ্ছে আল্ট্রা রিয়ালিস্টিক ছিল। আর এখন যেগুলা করতেছি এখন তো মনে করেন যে রিয়ালিস্টিক টাইপের ভিডিও। যে এইরকম সেটআপের ভিডিও হলে চলবে না। মনে হবে হইতে হয় যেন অরিজিনাল ভিডিও। তো এইভাবে প্রতিটা সাকসেসের পিছনে অনেকগুলো করে স্ট্রাগল থাকে। অনেকগুলো ফেইলিউর থাকে। কিন্তু হচ্ছে মানুষ শুধু দেখে যে শুধু সাকসেসটা দেখে। আর যারা হতাশ হয় তারা শুধু তারা তো আর আমার পিছনের শুধু আমার না, যেকোনো সাকসেস ইয়েকে জিজ্ঞেস করবেন দেখবেন পেছনে অনেকগুলো কাহিনী আছে যেগুলো সে ফেল করছে এবং আপনার মতো কেউ জিজ্ঞেস না করলে মনেও থাকে না। ১ম ভাইরাল হওয়ার পরে কি পরিবর্তন এসেছিল? কিসে? লাইফে যদি বলি বা এই যে ইনকামের দিকটা কিংবা অন্যান্য সব সাইড মিলে কিরকম পরিবর্তন এসেছিল? ভিডিও ভাইরাল হওয়ার পরে। ভিডিও ভাইরাল হওয়ার পরে কি মানে ওটা তো খুব অল্প টাকা ছিল এবং সে টাকা তো পাইওনি AdSense থেকে তো নাই হয়ে গেছে, মন খারাপ হয়েছিল। ওগুলা কোনো পরিবর্তন আমি যেটা পরিবর্তন বলতে পারি সেটা হচ্ছে ২০১২ সালের দিকে আমার ফিলিংসটা এমন ছিল আ শুধু এটা আমার না। এটা আমি দেখি মানে মানুষের যে জীবনযাত্রা, হ্যাঁ? আল্টিমেটলি দেখবেন যে সবার জীবনযাত্রা মোটামুটি একই। মানে একই ক্লাসের। মিডল ক্লাসের আপনি আমি যারা আছি দেখবেন মোটামুটি একই। এবং আমি দেখি ফ্রিল্যান্সারদেরও হচ্ছে সেরকম তাই। যে ফ্রিল্যান্সাররা কি করে ১ম এ হচ্ছে অনেকগুলো টাকা হয়। টাকা হওয়ার পরে হেভি দামি একটা চেয়ার কেনে, হ্যাঁ? তারপরে একটা সুন্দর একটা বাইক কেনে, হ্যাঁ? তারপর হচ্ছে টাকা-পয়সা সব অনেকে সব নাই করে দেয়। তারপর হচ্ছে যারা একটু হিসেবে তারা একটা বাড়ি করে। এই হচ্ছে মোটামুটি সবার চিন্তাধারা। যেমন ১২ সালের দিকে আমার হচ্ছে মানে যেটা বললেন যে কি পরিবর্তন বা ইনকামের পর কি পরিবর্তন। ১২ সালের দিকে ফিলিংসটা এরকম ছিল যে কোন কিছু কিনলে ভালো লাগতো না বা ওটার প্রতি কাজ করত না। ধরুন ছোট ভাই বলছে যে, "ভাই একটা ক্যামেরা কেনা লাগবে।" নাও টাকা নাও কিনে আনো। তারপর হচ্ছে কিন্তু এখন মনে করেন যে আবার টাকা-পয়সা নাই। এখন মনে করেন যদি একটা আ ডিভাইসও কিনি, ২ টা ৩ টা রিভিউ দেখি Facebook এ, YouTube এ যে জিনিসটা কেমন হবে, অর্ডার করি, অপেক্ষা করি আসবে, আসে প্যাকেটটা খুলি কত আনন্দ নিয়ে, কত ইয়া নিয়া, হ্যাঁ? তো এইটা হচ্ছে পরিবর্তন যে হচ্ছে মানুষ এমন একটা স্টেজে যাইতে পারে যে স্টেজে তার এই ফিলিংস গুলার কাজ করে না। আবার হচ্ছে এমন একটা স্টেজে থাকতে পারে এই ফিলিংস গুলো কাজ করে। তো আমার কাছে এই ফিলিংস গুলো থাকা ভালো। হ্যাঁ, অবশ্যই। আ সেই সময়কার কথা যদি বলি যখন আপনি শুরু করলেন তখন YouTube থেকে আয় হতো? না তখন তো আমার অ্যাফিলিয়েট মার্কেটিং ছিল। আচ্ছা, আচ্ছা। আর YouTube এর আয় তো হচ্ছে আপু এটা জাস্ট ইনকাম করছে ধরেন ১৮ অ ১৮ সাল ১৯ সাল। আ এরকম বছর ২ এক যদি একটু ভালো ইনকাম বললেন এই ২ বছর ভালো ইনকাম করছে। বাকি সময়টা ওরকম কোনো ভালো ইনকাম ছিল না। জাস্ট চলে গেছে, অফিস চলছে, ছেলেদের চলছে, আমার চলছে এই। আ ভাইয়া বললেন যে ১ম ভিডিওটা ভাইরাল হওয়ার পরেও টাকাটা পাননি। তো ওই টাকাটা কেন পাওয়া হয়নি? আচ্ছা। আ আমার হচ্ছে সবসময় মাথার মধ্যে যেটা কাজ করে যে একটা কাজ কেমনে করে? ১ম এ এটা হলো। হওয়ার পরে ২য় কাজটা মাথার মধ্যে যেটা করে এই কাজটা কিভাবে সহজে কম সময়ে করা যায়? ৩য় কাজ করে এই কাজটা মানুষের দ্বারা করা যায় কিনা? যখন আমি দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হইছে, তাহলে কি হইছে যে হচ্ছে ধরেন আ বাংলাদেশের ১০ টা ক্রিকেটারের ইনকাম, তাই তো? তাইলে হচ্ছে আমি কি করব ১০ জনের ছবি দেখাবো আর হচ্ছে টাকার পরিমাণগুলো দেখাবো। তখন তো ওই ১৬-১৭ সালের দিকে অত ভয়েস ওভার এরও ভিডিও ছিল না। স্লাইড শোর ভিডিওই চলত। তাইলে ফোল্ডারের মধ্যে আমার ১০ টা ছবি থাকবে। ১০ জনের নামের সাথে ১০ জনের দেখাবো, ফিগারটা দেখাবো। তো আমি করলাম কি ১০ টা ছবি দেখার পরে এবার ভারতের ১০ জন প্লেয়ারের দেখাবো।
তাহলে জাস্ট হচ্ছে ভারতের ওই ১০ জন প্লেয়ারের নামটা রিপ্লেস করে এই ফোল্ডারের মধ্যে রাখছি। রাখিয়া হচ্ছে ধরেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আছে, ওইটার সাথে এটা রিপ্লেস করে দিছি, হয়ে গেছে। তাইলে আমার আগের ভিডিও বানাতে যদি ১ ঘন্টা সময় লেগে থাকে, এটা বানাতে আমার ১০ মিনিট সময় লাগবে। হুম। তা আমি এইভাবে হচ্ছে অটোমেশনের মতো বের মানে যা করছি একটা ফর্মার মতো বানাইছি, বানায় হচ্ছে ধাম বানাইছি। এখন YouTube হচ্ছে এটা ওদের অ্যালগরিদমে দেখছে বা ওদের চেকিং এ দেখছে আমার সবগুলো ভিডিওর লেন্থ সমান। যে সবগুলো ভিডিওর লেন্থ যদি ৫ মিনিটও থাকে, আমার সব ভিডিও ৫ মিনিট। সব আ ভি যেহেতু ওই এবং সব ভিডিওরে একই সময় যে ট্রানজিশন হয়। আচ্ছা। তখন কি করছে, ও মনে করছে যে আমি হচ্ছে স্প্যামিং করতেছি। স্প্যামিং কারণ দেখায় ও হচ্ছে চ্যানেলটা হচ্ছে ব্যান করে দিছে। আ পরিবার ইউটিউবকে কিভাবে দেখতো? হুম, পরিবার আসলে আ একদম শুরুর দিকে আপনার যাত্রা তো সহজ হওয়ার না, কথা নয়। কারণ তখন পরিচিতিই ছিল না তেমন। হ্যাঁ, তখন হচ্ছে কি যে হচ্ছে অনলাইনে কাজ করি এই তো। হ্যাঁ? তো পরিবার কখনো বাধা দেয় নাই বা ইয়া করে নাই। আম্মার খালি একটা ইয়া যে মানে আমরা যে ২ ভাই আছি। আমার খালি যে এরা যে কি কাজ করে আমি তো কইতে পারি না। হ্যাঁ? মানে কেউ যদি জিজ্ঞাসা করে যে কি করে? কইতে পারি না। আ এই যে দেখা যায় যে ভালো কাজ যেমন করছি আমরা অনেকে অ্যাপ্রিশিয়েট করছে। আবার অনেকে দেখা যায় যে জেলাসি থেকে হোক বা অন্যান্য জায়গা থেকে অনেক সময় বাজে মন্তব্য করে ফেলে। তো ওই হেট কমেন্ট গুলো বা ঐরকম বাজে মন্তব্যগুলো কিভাবে দেখেন বা কিভাবে সামলান? ও, এইটা হচ্ছে আপু যে কমেন্ট আ কি করলো দেখারই দরকার নাই। তারপরেও কি পড়লে কি মনে হয়? বললে কিচ্ছু মনে হয় না আমার। কারণ হচ্ছে যে যার দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে ইয়া দিচ্ছে। আমার জিনিস একজনের ভালো লাগবে, একজনের খারাপ লাগবে। আরেকজনের জিনিসও আমার ভালো লাগবে, খারাপ লাগবে। আ সে তার মনের ব্যক্ত প্রকাশ করছে, ভালো। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মনের ব্যক্ত প্রকাশ করছে। হ্যাঁ? আ চা মানে হ্যাঁ, যদি কোনো কমেন্ট থাকে ওটা একটু মাথার মধ্যে চিন্তা নেই যে হ্যাঁ, এটা এখানে আ কোনো চেঞ্জ আনার দরকার কিনা। দরকার থাকলে চেঞ্জ করে নিন, না থাকলে না ঠিক আছে। মানুষ ওইরকম কিছু লোক থাকবেই। তখন গিয়ে মনে হলো আচ্ছা, এই লোকগুলা তাইলে হচ্ছে এই টাইপের। তখন হচ্ছে এটা আমি পরবর্তীতে একটা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্টে সফল হয়েছে। সেটা হচ্ছে আমি হচ্ছে আমার ভার্মিকম্পোস্ট যেটা আছে, আমি এটার হচ্ছে একটা প্রোফাইল খুললাম। যে হচ্ছে সাফল্য ভার্মিকম্পোস্ট। খোলার পরে কি করলাম? বিভিন্ন যে ভার্মিকম্পোস্টের কেঁচো সারে, জৈব সারের পেজ আছে, এই পেজগুলোতে গেলাম। যাওয়ার পর ওরা যে এড গুলা চালাইছে, ওখানে তো অনেক কমেন্ট আছে, অনেক লাইক আছে। তাহলে আমার মেইন টার্গেট কি? যারা কমেন্ট করছে এরা বেশি অ্যাক্টিভ। ওদের প্রোফাইলগুলো বের করি। বের করার পরে আমার ওই ভার্মিকম্পোস্টের প্রোফাইল দিয়ে ওইখানে হচ্ছে আমি ইয়ে করি, ইনভাইট। ফ্রেন্ডশিপের ইয়ে করি। করার পরে তারপরে খেয়াল করলাম যে হচ্ছে যখন কমন মিউচুয়াল ফ্রেন্ড বেশি থাকে তখন মানুষ বেশি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে। তখন করলাম কি ২-১ টা নার্সারিকে ওখানে এড করছি ফ্রেন্ড লিস্টে। নার্সারি যখন এসে গেছে তখন ওদেরকে ইয়ে করলে ওরা দেখে যে আরে কমন ফ্রেন্ড আছে। তখন এরকম করতে আমার ওখানে প্রায় আ ১,৫০০ হচ্ছে ফ্রেন্ড ইয়ে আছে। আর ওইখানে আরেকটা যেটা করছি, কোন বাহিরের ইয়া অ্যাকসেপ্ট করিনি। ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করিনি। কারণ ওখানে তো আমার একটা ইনটেনশন আছে। আমি একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। চালানোর পর যেটা হয়েছে, আমার ওই প্রোফাইলটা যেটা হলো, যারা গাছপালা এবং হচ্ছে গিয়ে ছাদ বাগান করে শুধু তারা হচ্ছে আমার ওখানকার ফ্রেন্ড লিস্ট। আচ্ছা। এরপরে আমি করি কি, ধরেন ওরা যখন হচ্ছে ইয়া করে বিভিন্ন পোস্ট দেয়, ওদের ওখানে যা লাইক দেই। আর আমাদের তো স্বভাবই যে একবার একটা কিছু পোস্ট দিলে বা একটু পর মোবাইল খুলে আর দেখি যে আরে কয়টা লাইক পড়লো, কয়টা লাইক পড়লো, কয়টা লাইক পড়লো। হ্যাঁ? তার মানে আমি যখন ওখানে লাইক দেবো নিশ্চয়ই খেলে দেখি তো কে লাইক দিল। তো ও যখন খুলবে দেখবে সাফল্য ভার্মিকম্পোস্ট। হ্যাঁ? তারপরে হচ্ছে ওদের ওখানে কমেন্টের ওখানে যায় শুধু একটা লাভ সাইন দেই। কখনো বলি না যে আমার প্রোডাক্ট কিনুন, আমার কাছে প্রোডাক্ট আছে। দরকার নেই তো। আমার ওখানে তো নামই লেখা আছে সাফল্য ভার্মিকম্পোস্ট। হ্যাঁ? মানুষের ইয়া দিয়ে মানুষ অন্য কোম্পানি যারা ভার্মিকম্পোস্ট তৈরি করতেছে ওখানেও যা লাভ দেই। তাহলে ওর একটা অ্যাডভার্টাইজমেন্ট এর নিচে আমার একটা লাভ আছে এবং আমার নামটাই হচ্ছে ওইভাবে। হ্যাঁ? দিয়ে ধরেন ৳৮-১২,০০০ সেল হয়। কিন্তু যে প্রবলেমটাতে পড়লাম সেটা হচ্ছে এই যে আমি কাদেরকে কালেক্ট করছি আমার প্রোফাইলে। যারা হচ্ছে অলরেডি ওই রিলেটেড যে বিভিন্ন জায়গায় ছিল কমেন্ট করছে। এখন এই লোকগুলা মানে ওই প্রোডাক্টের দাম-টাম, নারী নক্ষত্র সব জানে। কারণ আমি তো ওইখান থেকে ওদেরকে হ্যাঁ। কালেকশন করে নিয়ে এসছি। এখন এদের কাছে জিনিস বিক্রি করতে গেলে যে সমস্যা, দামাদামি একদম প্রচুর মানে খুব একটা ইয়ে যায়। তখন দেখলাম যে এদের সাথে যতক্ষণ আমি দামাদামি করি, এই সময়টা যে নষ্ট হচ্ছে আমার, এই সময়টা আমি ভ্যালু আরকি চেষ্টা করি। পরে গিয়ে দেখলাম যে না এই জিনিসটা হচ্ছে মানে আমার সাথে হচ্ছে যাচ্ছে না আরকি। হুম। আ যদি এই সাইডটা বাদ দিয়ে আবার চাঁদের বুড়িতে ফেরত আসি, তো আপনার জীবনের সবচেয়ে বড় আইডেন্টিটি এটা ক্রিয়েটে কি চাঁদের বুড়ি কোন রকম সহায়তা বা প্রভাব ফেলেছিল? না চাঁদের পুরীর আগেও আমার যেটা ছিল আমি ২০১৫ সালে রংপুর ডিস্ট্রিক্ট থেকে বেসিস থেকে জেলা ক্যাটেগরিতে হচ্ছে আ আ ফ্রিল্যান্সিং শ্রেষ্ঠ পুরস্কার পাই ২০০০ সালে। ওইটা একটা আইডেন্টিটি ছিল। আর
এমনি আমার আইডেন্টিটি হচ্ছে আমার নামটাই আইডেন্টিটি যে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি আরকি। Upwork সম্পর্কে ১ম জানলেন কিভাবে? ও, ও Upwork-টা তখন তো এটার নাম Upwork ছিল না। তখন এটার নাম ছিল Odex। Odex আর হচ্ছে freelancer.com, হ্যাঁ? 99 ডিজাইন এগুলো হচ্ছে তখনকার দিনে ওই যে ১২-১৩ সালের দিকে তখন এইগুলো হচ্ছে হিট ছিল। তো তখন এই জিনিসগুলো যারা ফ্রিল্যান্সিং করে তারা সবাই জানে আরকি। তারপরেও এই যে এগিয়ে যাচ্ছেন এটা থেকে এটা, এটা থেকে এটা মানে এরকম কনভার্ট হওয়াতে কিরকম সমস্যা ফেস করতে হচ্ছিল? আচ্ছা, কনভার্ট হওয়াতে যেটা যে বেশি শিফট করে তার হচ্ছে গ্রোথ কিন্তু কম হয়। হ্যাঁ? এটা একটা বিষয় আছে। ওই তারপরে হচ্ছে আবার আমি যে টাইপের কাজ করি, এখন এইটাতে হচ্ছে আপনার শিফটিং থাকবেই আরকি। তো যদিও হচ্ছে গিয়া জিনিসটা একটু কস্টলি হয়ে গেছে, তারপরেও একটু ইনভেস্ট লাগবে। তো এখন ১ম কথা হচ্ছে যে Upwork এর জন্য টিপস হচ্ছে ১ম হচ্ছে কাজটা জানতে হবে যেটা যেকোনো ফ্রিল্যান্সিং এর জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে Upwork এর যে প্রোফাইলটা আছে না? এই প্রোফাইলটা করার আগে এই রিলেটেড কাজ কারা করে এই প্রোফাইলগুলো আগে বের করছি। বের করে এগুলো আগে সুন্দর মতো ঘেঁটে নিছি। শুধু Upwork না, চাঁদের বুড়ি চ্যানেল করার আগেও হচ্ছে মার্কেটে কে হিট আছে ওগুলো বের করে ওগুলো আগে এনালাইসিস করি। সব চ্যানেল করার আগে। এনালাইসিস করে আগে বের করে ফেলি যে হচ্ছে গিয়ে আপনার আমাকে কি গোছায় নিতে হবে, হুম? তারপরে হচ্ছে আমার জার্নিটা কতদিনের হবে। মনে করেন আমি ঢাকা যাবো। এখন ঢাকা যাইতে গেলে আমাকে কি করতে হবে? ওখানে যেয়ে কি কাজ করব সেই জিনিসগুলো আমাকে এখানে আগে নিতে হবে। বা মেইনটেইন থাকলে শিডিউল ঠিক করে নিতে হবে। নেওয়ার পর আমি যে রওনা দিলাম, রওনা দেওয়ার পরে আমার কিন্তু কিছু মাইলস্টোন থাকবে। যে হচ্ছে ধরেন ১ম এ বগুড়া পৌঁছাবো, তারপর সিরাজগঞ্জ, তারপর ইয়া। তো এই মাইলস্টোন গুলো জানা থাকবে এবং আমার জানা থাকতে হবে যে আমি এখান থেকে ৩০০ কিলো রান করব। এই জিনিসগুলো না থাকলে এলোমেলো হয়ে যাবে। তো Upwork এর ক্ষেত্রেও ঠিক সেম যে Upwork হোক, Fiverr হোক আমাকে জানতে হবে যে ১ম এ আমাকে কাজ জানতে হবে। তারপরে আমাকে ধরে রাখতে হবে যে আমাকে ৬ মাস থেকে ১ বছর এর পেছনে সময় দিতে হবে। তারপর হচ্ছে এই যে এইরকম কিছু খারাপ ক্লায়েন্ট আসবে যারা হচ্ছে একটু জাতা দিবে, হ্যাঁ? ওখান থেকে কাজ শিখে ফেলবেন। তারপরে হচ্ছে গিয়ে আ আ জার্নি করার আগে আমার প্রোফাইলটা কিভাবে সাজাইতে হবে। তো এইভাবে করে যখন হচ্ছে অন্য মানুষের প্রোফাইল দেখে তারা কি রাখছে ওইভাবে করে সাজায় নিবে। ওরা কি কাজ করে বা কার প্রোফাইলে ভালো ইনকাম আছে সে কি টাইপের কাজ করে। কারণ এখন তো সব মাইক্রো সেকশন এ চলে গেছে। এই লিস্টগুলো করে নিয়ে যখন রান করবে তাহলে সে সহজে হতাশ হবে না। সে জানবে যে আমার এই কাজটা শেষ করতে গেলে আমার ১ বছরের আমার টাইম ফ্রেম আছে। ১ বছরের মধ্যে ১ম ১ মাসের মধ্যে আমার এতদূর শেষ করতে হবে। ২য় মাসের মধ্যে আমার এতদূর শেষ করতে হবে। এইভাবে করে সে যদি আগায় তাহলে যেকোনো ফ্রিল্যান্সিং হোক বা ইউটিউব চ্যানেল হোক সে হচ্ছে সাকসেস হতে পারবে। এগুলো তো সব ধাক্কা খেয়ে শেখার গল্প। আ যদি জানতে চাই যে শুরুর দিকে কাজ পাওয়া কতটা কঠিন ছিল? আচ্ছা, শুরুর দিকে কাজ পাওয়া এখানে হচ্ছে তখন হচ্ছে শ্রম বেশি দিছি। সেটা হচ্ছে কিভাবে শ্রম বেশি দিছি? ধরেন আমি তো ১৩ সালের ডাটা এন্ট্রি কাজ করছিলাম। ২-৩ টা আমার প্রোফাইলে ছিল। মাঝখানে এত বছর আইডি ইনঅ্যাক্টিভ ছিল। এখন যখন কাজে আসলাম, এই কাজে আসলাম। আসার পরে মানুষ হচ্ছে কি একটা জব সাবমিট দিছে। তার এই জিনিস লাগবে। ওই জিনিসের স্যাম্পল বানাইছি ৩ ঘন্টা ৪ ঘন্টা ধইরা। স্যাম্পল বানায় স্যাম্পল সহ তাকে পাঠায় দিয়ে করছি যে, "ভাই এই যে তোমার স্যাম্পল দেখো, আমি এরকম কাজ পারি, তুমি আমাকে করাবা কিনা?" কারণ হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়ার বললাম যে মানুষের যেমন ক্যারেক্টারিস্টিক্স এর ভাগ আছে। এইরকম হচ্ছে যারা Upwork এ কাজ দেয়, এই কিছু লোক আছে খুব ব্যস্ত, কিছু লোক আছে কম ব্যস্ত। তাহলে কিছু লোক আছে যাদের অত সময় নেই যে আমার প্রোফাইল ঘেঁটে দেখবে। একটা গেছে সাথে একটা অ্যাটাচমেন্ট আছে ওটা খুলে দেখছে, দেখার সাথে তার মনে হয়েছে যে হ্যাঁ, এর দ্বারা কাজ হবে নিয়ে নিবে। আমার আগের কিছু আছে নাকি ও দেখতে যাবে না। এইরকম নিশ্চয়ই কিছু লোক আছে। তো এইভাবে করে কিছু আগের দিকে শুরুর দিকে কাজ করে দিতাম। এটা গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে কি করলাম? সেকেন্ড স্টেজে গিয়া এখন মনে করেন আমার হাতে কিছু কাজ আছে। তার মানে এখন আমার একটু সময়ের দাম বাড়ছে। এখন গিয়ে আমি বলি যে হচ্ছে যে উম আমি তো হচ্ছে উম ওইরকম একটু কাজ বা ওই টাইপের কাজ পারি। ২ একটা স্যাম্পল দেখাও। কাজের সাথে কিন্তু স্যাম্পল মেলে না। তুমি যদি চাও তোমার জন্য আমি একটা ডেমো তৈরি করে দিতে পারবো। এবার বললাম যে তোমার চাইলে পাবো। তার মানে এক ধাপ একটু আগায় আসলাম। এবার যদি সে পজিটিভ হয় তাইলে বানাবো। আর আগের মতো গড়পড়তা বানাইতে হবে। এইভাবে করে যখন সে বলল, "হ্যাঁ, ঠিক আছে বানাও।" তখন যখন একটু বানায় দিব, "ঠিক আছে বানাও।" তার মানে কি? সে হচ্ছে তার সাথে কথা বলা শুরু হইছে। ১ম কথা হচ্ছে কথা বলা শুরু হইতে হবে। তার সাথে আমার কথা বলা শুরু হইলো। তারপর বানাইলাম, দিয়ে বললাম যে, "দেখো ফিডব্যাক দাও।" দিয়ে এইভাবে ২য় স্টেপ পার করছি। ৩য় স্টেপ এখন ধরেন 3rd স্টেজে আছি। এখন আর কাউকে বলি না যে, "দাও স্যাম্পল বানায় দিবো।" কারণ এখন আমাদের হচ্ছে উম অনেকগুলো আইটেমের উপর আমাদের কাজ করা হয়ে গেছে। এখন যদি কেউ বলেও যে, "ডেমো বানায় দিবো।" আমার আগে একটা কাজ করছি, এই কাজটা তুমি দেখো তোমারটা এটার মতো হবে। তো এই হলো স্টেপগুলো। তো এখন যে নতুন আসবে বা করতে হবে তাকে হচ্ছে এইভাবে একটু ১ম এ একটু বেশি খাটনি করে আসতে হবে। কিন্তু হচ্ছে সবখানে সাকসেস হওয়া সম্ভব।
কাজ তো দেখা যাচ্ছে করা হচ্ছে, অনেকে অ্যাপ্রিশিয়েট করছে, আবার অনেকে রিজেক্ট করছে। তো ওই রিজেকশনটা, ক্লায়েন্ট রিজেকশনটা কিভাবে হ্যান্ডেল করতেন? আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে আগে হচ্ছে যে আমি আমার টিমের মধ্যে যে মোটিভেশন দিছি, মোটিভেশনটা হচ্ছে যে একজন একটা কাজ করতে দিছে। ঠিক আছে? এখন এই জিনিসটা তো তার কাজে লাগতে হবে। এই জিনিস আমাকে কাজ করতে দিয়েছে, আমি কাজ করছি। তাইলে কি শেষ হলো? তাহলে শেষ হলো না। এই জিনিসটা সে যেহেতু বানাইতে দিয়েছে নিশ্চয়ই তার মনের মধ্যে আছে যে এই জিনিসটা সেই কাজে ব্যবহার করতে হবে। সেই জিনিসটা তো সেই কাজে লাগবে। এখন সে হচ্ছে দিল। দেওয়ার পরে আমরা কিন্তু তার সাথে অনেক ডিসকাস করে নেই শুরুতেই। আর এই ডিসকাশনটা ১ম এর দিকে একটু হয়। অনেক কিছু জানা থাকে না? আর আস্তে, আস্তে কাজ করতে, করতে এখন আমরা মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন তাকে করে নিই। নেওয়ার পরে আমরা বানাই। বানানোর পরে তার দৃষ্টিতে কিছু কারেকশন করতে দিবে, কারেকশন করে দেই। দিলে হয়ে যায় আরকি। ২ বার বা ৩ বারই হয়ে যায়। আর ১০০ টায় হচ্ছে ১ টা ২ টা ক্লায়েন্ট থাকবে যে হচ্ছে আপনার মানে সমস্যা থাকবে। হ্যাঁ? কখন মনে হলো যে হ্যাঁ, এটা দিয়ে লাইফ চলবে বা এটা নিয়ে চালিয়ে আ নেওয়া? ওইটা আসলে লাইফ নিয়ে কখনো চিন্তা করিনি তো এইজন্যে হয়নি। শুধু আল্লাহর কাছে সবসময় ছিল যে, "আল্লাহ তুমি আমাকে একটা সম্মানজনক জীবিকা দান করিও।" YouTube থেকে ফ্রিল্যান্সিং এই শিপটা কেমন ছিল? আ আচ্ছা, এই শিপটা হচ্ছে আগে যখন কাজ করতাম, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতাম, হ্যাঁ? অ্যাফিলিয়েট মার্কেটিং সেটা করতাম যে হচ্ছে মানুষের প্রোডাক্ট বিক্রি করতাম। তখন দৃষ্টিভঙ্গি ছিল যে Upwork এ যারা কাজ করে মানে ওডেক্স এ যারা কাজ করে এরা হলো কামলা খাটে। মানুষ কাজ দেয়, কাজ করে নেয়। যে আমার মার্কেটিং করতে ডিজ আমার হচ্ছে জিনিস এড বানানো লাগবে, বানানো লাগবে। এগুলো কই থেকে বানায় নেয়? ও হচ্ছে Upwork থেকে বানায় নেয়। ওই কাজটাকে একটু করে দেখতাম। তারপরে হচ্ছে গিয়া তারপর তো YouTube এ আসলাম। এটাও তো ওই আগেরটার মতোই স্বাধীন ছিল। হ্যাঁ? কিন্তু পরে গিয়ে যখন দেখতেছি যে না আর চলে না, হ্যাঁ? তখন হচ্ছে আল্টিমেটলি হচ্ছে এইটাতে আসছি যে আমি এখনই একটা কোন কাজটা শেষ করলে আমার টাকা আসবে, হ্যাঁ? আমার নিশ্চিত এখন আমার টাকা দরকার। তো এই জিনিসটা আসলে হচ্ছে এইরকম যে বিদেশীরা যেটা করতেছে মানে যারা আমাদের দ্বারা কাজ করায় নিচ্ছে সে কি করে? সে আসলে একটা বিজনেস করে। সে একটা প্রোডাক্ট সেল করে। এই তো? এটা হলো মেইন কাজ। এখন তার প্রোডাক্টটা সেল করতে গেলে তার মার্কেটিং এর লোক লাগবে। তার হচ্ছে আপনার আ ১ম এ তো স্ট্র্যাটেজি লাগবে। তারপর হচ্ছে তার মার্কেটিং এর লোক লাগবে, আর্টিকেল লেখার লোক লাগবে, এড লেখার লোক লাগবে, এড তৈরি করার লোক লাগবে, এডটা রান করানোর লোক লাগবে। এখন একজনের মধ্যে এক্সপার্টিস থাকে না। ওরা করে কি বিজনেস করে। তাইলে ওরা হচ্ছে টাকা হচ্ছে ইনভেস্ট করে এই কাজগুলো মানুষের দ্বারা করায় নেয়। তো আগে আমার দৃষ্টিভঙ্গি ছিল যে এই কাজগুলো যদি করায় নেয় তাহলে ওদের জন্য কাজ কেন করব? নিজের কাজ নিজে করি। তো করতে যেয়ে যেটা হইছে যে আ আমি তো অত অর্গানাইজড না যার কারণে সব এভাবে গুছাইতে পারি নাই। তো এই পর্যায়ে এসে হচ্ছে এখন দেখি যে আ কাজ তো কাজই। আমার হচ্ছে দিন শেষে আমার যে টিম আছে মাস শেষে আমাদের একটা মোটামুটি চলার মতো হইছে কিনা, হইলেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আপনার কি মনে হয় আপনার কোন স্কিলটা আপনাকে সবথেকে বেশি এগিয়ে নিয়েছে? ও উৎসাহ। আচ্ছা। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপনার পারি কিনা এই জিনিসটা। ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বড় ভুল করেছিলেন কোনটা? বড় ভুল না। তবে কিছু ঘটনা আছে। সেটা হচ্ছে আ আগের দিকের ঘটনা। সেটা হচ্ছে গিয়ে এফিলিয়েট মার্কেটিং করার সময় হচ্ছে গিয়ে আপনার অনেক ডলার ছিল। ধরেন মনে করেন যে ওই সময় ১১-১২ সালের দিকে ধরেন $২৮০০ ছিল। এক রাতের মধ্যে ডলার হচ্ছে 0 করে দিছে ওরা অ্যাকাউন্টের ভেতরে। হ্যাঁ? তো কি দেখাইছে? দেখাইছে যে রিফান্ড। তো ওই সময় এইরকম কিছু প্রবলেম ছিল। দেখা যায় আপনি তো এক্সপার্ট। তো সেক্ষেত্রে নতুন যারা কাজ শুরু করছে, আপনার কি মনে হয় তারা কি ভুলগুলো করছে বা কোন জায়গায় তাদের পরিবর্তন দরকার? তাদের হচ্ছে একটা জায়গা দরকার যে হচ্ছে আ যে জায়গাটা দরকার, হ্যাঁ? মানে দৃষ্টিভঙ্গির যে বিষয়টা এবং স্ট্র্যাটেজিক বিষয়টা। দৃষ্টিভঙ্গির দিকটা এক হচ্ছে যে আমাকে হচ্ছে কর্ম করতে হবে। এটা একটা বিষয়। প্লাস হচ্ছে এই নতুন ফ্রিল্যান্সারদের যেটা সেটা হচ্ছে যে হচ্ছে না বাদ দিচ্ছি এইরকম না বাবা। জিনিসটা হচ্ছে হবেই। তো তোমাকে যেটা করতে হবে যে তোমার জিনিসটা ভালো লাগে কিনা এটা হলো ১ম বিষয়। যদি ভালো লাগে তাহলে তোমাকে আগে বুঝে নিতে হবে যে এটা করতে আমার ৬ মাস লাগবে, ১ বছর লাগবে না ৪ বছর লাগবে। যেমন আমার ছোট ভাই ও হচ্ছে কষ্ট করছে। ৪ বছর হচ্ছে কষ্ট করে কাজ করছে। করে এখন সে একদম অনেক বড় একটা মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একজন সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করে। হ্যাঁ? তো নতুনদের জন্য এইটা তোমাদের আগে হচ্ছে ১ম দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে আমাকে হচ্ছে সম্মানজনক জীবিকা করতে হবে, ইনকাম করতে হবে। প্লাস হচ্ছে আমার টাইমলাইনটা বা তোমার ঠিক করে নিতে হবে। আ ভাইয়া যে বললেন যে $২৮০০ ফান্ড একদম নাই হয়ে গেল বা হঠাৎ করে ভেনিশ হয়ে যাওয়া। এই ব্যাপারটা তো তখন আসলে যেহেতু নতুন কাজ শুরু করছি আমরা তো মুখের কথা না।
প্রায় ২.৫ লক্ষ টাকার মতো। ওই হঠাৎ করে নাই হয়ে যাওয়ার ব্যাপারটা কিভাবে সামলে নিয়েছিলেন বা কি মনে হচ্ছিল তখন? এটা তো হচ্ছে যে ১২-১৩ সালের দিকের ঘটনা। তখন তো ছিল মানে ৳৭৮ মতো ডলার ছিল যতটুকু মনে পড়ে আরকি। কিন্তু তখন টাকার ভ্যালুটা অনেক বেশি ছিল। হ্যাঁ? টাকার ভ্যালুটা অনেক ছিল। আচ্ছা যখন আমি হচ্ছে তখন আমি আ তখনও আমার টিম আমার সবসময় কিন্তু টিম কাজ করে। তখন আমার টিম কাজ করতেছে। আমি টিমের সাথে রুমের ভিতরে আছি। রাত ২টা-৩টার দিকে আমি হচ্ছে মানে অ্যাকাউন্টের ভিতরে দেখলাম এই অবস্থা। দেখার পরে আমি কি করলাম? আমি হচ্ছে মানে জাস্ট ল্যাপটপের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি হচ্ছে উম রুম থেকে বের হয়ে শুয়ে পড়ছি। কারণ হচ্ছে আমি তো হচ্ছে টিম লিডার, তাই না? এখন টিম লিডার এখন আমি যদি হতাশ হই আমার তো পুরা টিম হতাশ হয়ে যাবে। এখন ওখান থেকে আর কোনো ইনকাম হবে না। আমি জানতেছি যে এটা যেটা হইছে। এখন ওরা যে সকাল পর্যন্ত কাজ করবে এটা দিয়েও কিছু হবে না। কিন্তু এটা যদি বলি ওদের তো হচ্ছে ওরা তো এই মনোবল হারায় ফেলবে। পরে ২-৩ দিন তাদেরকে জিনিসটা বলি নাই। তারা হচ্ছে ফাঁকা কাজ করছে। আমি অল্টারনেটিভ মার্কেট খুঁজতেছিলাম ২-৩ দিনে। হ্যাঁ? তো এইটা একটা বিষয় যে হচ্ছে ইনস্ট্যান্ট তাদেরকে বলে নেই। আবার হচ্ছে আরো একটা বিষয় আছে যে যখন টিম নিয়ে কাজ করি, ফ্যামিলিতে যখন আপনি থাকেন, হ্যাঁ? আপনার সুবিধা-অসুবিধা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু কথা বলে সব স্ট্যাটাস গুলো তাদের সাথে শেয়ার করে রাখতে হবে। হইলে হবে কি হঠাৎ করে হচ্ছে কোনো ইয়া হবে না। সেটাও করি যে আস্তে ওদেরকে তখন সলভ এ নিয়ে আসি যে হচ্ছে ওদেরকে বললাম যে, "দেখো গতদিন তো এরকম একটা হইছে। এখন ওর অল্টারনেটিভ হিসেবে আমরা হচ্ছে এখন এইখানে কাজ করব। আমাদের ইনকামটা হয়তো কম হবে কিন্তু আপাতত আমরা এটা দিয়ে চালায় নিব।" আ এখন কি কখনো কোনো কাজ বন্ধ হয়ে যাওয়ার ভয় হয়? হ্যাঁ, ভয় তো থাকেই। যেমন হচ্ছে গিয়া এখন ধরেন পুরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই যে বলে না যে ডিম হচ্ছে বিভিন্ন ঝুড়িতে রাখতে। তা আমি তো বিভিন্ন ঝুড়িতে রাখতে পারি না। আমার ডিম সবসময় এক ঝুড়ির ভিতরে যাও। তো এবারও যেটা হইছে এখন টোটাল ইনকাম হচ্ছে ইয়াতে। মানে যখন যেখানে শিফট করে একদম ফুল ইয়া সেখানে চলে যায়। তো এখন Upwork এ শিফট করছে এখন টোটাল ইনকাম Upwork এ শিফট করছে। তা এখন আমার আইডিটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে একটা সমস্যা হবে। এখন অ এর জন্য যেটা বিকল্প ইয়ে করছি যে এজেন্সির ভিতরে আরো আইডি গুলাকে অ্যাক্টিভ করছি। তাদেরকে হচ্ছে সমানে অ্যাক্সেস দিয়ে রাখছি। এখন আ ইয়া করতেছি ওই আইডি গুলাকেও হচ্ছে ইয়া রাখার যাতে একটাতে সমস্যা না হলে আরেকটা আরেকটা হয়। দেখার হিসেবে। আর আরেকটা যেটা হইছে যে হচ্ছে গিয়ে আপনার কিছু ক্লায়েন্ট অলরেডি আমাদের বাহিরে ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ? তো আশা করি যে আগামীতেও আরো কিছু ইয়ে তৈরি হয়ে গেলে যে রিস্কটা আরো কমে আসবে। Upwork এ তো এখন এআই নিয়ে কাজ করতেছি। এআই এর আগে Upwork এ এই যে এখন যে শুরু করলাম হচ্ছে YouTube এ সার্ভিস দিয়ে শুরু করছিলাম যে YouTube এর চ্যানেল ম্যানেজমেন্ট। তো এখন ওইখানেও কিন্তু হচ্ছে একটা ভালো ফিল্ড আছে। তো কিছু পরিচিত ছেলেপেলে যারা অলরেডি অনলাইনে কাজ করতেছে ওদেরকে বললাম যে, "তাইলে এখানে ফিল্ড আছে যে যদি থাম্বনেইল তৈরি করা যায় বা চ্যানেল ম্যানেজমেন্ট করা যায়, তাইলে চ্যানেল ম্যানেজমেন্ট করলে যেটা হয় যে আমার দরকার স্থায়ী কাজ। এখন একজনের চ্যানেল আছে, ওর তো চ্যানেল একদিন শেষ হবে না। ও তো প্রতিদিন বা সপ্তাহে ২-৩ দিন ভিডিও তৈরি করবে। এটা তো মাসব্যাপী কাজ। এই টাইপের ৫ টা ১০ টা ক্লায়েন্ট হলে তো হচ্ছে। একেকটা ক্লায়েন্ট যদি আমাকে $১৫০ করে দেয়, তাহলে ৫ টা ক্লায়েন্ট হলে $১,০০০ হলে তো মোটামুটি হয়ে যাবে। এই লক্ষ্যে এদেরকে হচ্ছে ট্রেনিং চেষ্টা করলাম। তো হইছে কি যে আসলে আ আমরা হচ্ছে মানে চরম পরিস্থিতিতে না পড়া পর্যন্ত ইয়ে হয় না। তো যাই হোক ওদের সাথে ওদের যে ক্লাসগুলো নিছিলাম, কিছু ক্লাস আমি আমার পার্সোনাল চ্যানেলেও রাখছি। অবভিয়াসলি হ্যাঁ? দেখলাম যে কিছু আর কিছু যে রাখছিলাম ওখানেও। তো যাই হোক পরবর্তীতে ওরা কাজ করলে ওগুলা হয়তো কিছু একটু কাজে লাগলে তাইলে এই যে শ্রমটা সময়টা দিছিলাম এটা কাজে লাগবে। মানে ওদের উদ্দেশ্যে এই ক্লাসগুলো এখনো ওই চ্যানেলে কিছু ক্লাস আছে ওখানে রাখা। আচ্ছা। আ ফ্রিল্যান্সিং লাইফে সবচেয়ে ভালো দিক কি? আপনার কি মনে হয়? আচ্ছা, ফ্রিল্যান্সিং লাইফে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে, এক হচ্ছে আপনি সৎভাবে কাজ করতে পারতেছেন। এটা একটা ভালো দিক। ভালোর পাশাপাশি দেখা যায় খারাপ দিকও থাকে। তো আপনার দৃষ্টিভঙ্গিতে খারাপ দিক কোনটা? আচ্ছা, খারাপ দিক হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্ট না থাকার কারণে এবং হচ্ছে আপনাকে শুরুর দিকে যেটা বলছি যে আমাদের মতো অনেক ফ্রিল্যান্সার লাইফ স্টাইলটা অনেকটা ঐরকম যে হঠাৎ করে টাকা চলে আসে আমরা টাকা-পয়সা রাখতে পারি না। তো অনেকের ক্ষেত্রেই যেহেতু এই ঘটনাটা ঘটে, যখন একটা কাজ বন্ধ হয়ে যায় তখন তারা ফ্রাস্ট্রেশন এ পড়ে যায়। এখন আমার ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল যার কারণে আমি যতবার সুইচ করছি, ততবার আমি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি। কিন্তু এই সাপোর্টটা যদি আমার না থাকতো, আমি ওই জায়গাটায় কিভাবে টিকে থাকতাম? তো এইটা হচ্ছে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার। যাতে YouTube নাকি ফ্রিল্যান্সিং কোনটা বেশি স্ট্রেসফুল? মানে আ YouTube টাও ফ্রিল্যান্সিংই, হ্যাঁ? তারপরেও ওইটা হচ্ছে আরকি স্বাধীনভাবে আর আ স্ট্রেসফুল হচ্ছে আপনার এই যে ইয়েটা, ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা মানে Upwork এর যে কাজ বা এজেন্সি কাজ করতেছে, এটা স্ট্রেসফুল। কারণ হচ্ছে
এক হচ্ছে যদিও ওই টাইপের কাজ নেই না যে তোমাকে হচ্ছে আমি এখনই দিব। তারপরেও হচ্ছে আমার মাথার মধ্যে তো আছে যে আজকে আমাকে ১০ টা কাজ ডেলিভারি করতে হবে। এখন কাজগুলো তো সবার হাতে দিছি। এখন যখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তখন হচ্ছে শুরু হয়ে যায় যে হচ্ছে প্রেশার ক্রিয়েট। প্রেশার কাস্টমার সাইড থেকে না, আমার সাইড থেকে আচ্ছা। যে আমার কাজটা আসলো কেন? কারণ ওখানে শুধু কাজটা ডেলিভারি না, ওখানে তো আমার একটা কমিটমেন্টের বিষয়। আমার একটা সম্মানের বিষয় না যে তাকে বলছি যে আজকে আমি দিব। কখনো কি ডিপ্রেশন বা একাকিত্বে ভুগেছিলেন? না একাকিত্বে ভুগি নাই। কিন্তু ডিপ্রেশন জিনিসটা ওই যে যখন ওই কাজে থেকে ওইটা থেকে আর আসে না, তখন ওই সময়গুলোতে ডিপ্রেশন। আর এই যে স্ট্রেস গুলো বিভিন্ন সময় এসে থাকে, এগুলো হ্যান্ডেল করেন কিভাবে? এগুলো দেখেন মানুষ তো কখনো রাগারাগি করে করি, হ্যাঁ? আবার আ পরে সুন্দর। পরে আবার বুঝায় দেই যে, "দেখো মানে তুমি এটা করোনি এইজন্য তো এইরকম হইছে বা হইছে।" এইভাবে স্বাভাবিকভাবে যদি আমরা বলতে যাই, আপনি তো একজন সফল মানুষ। তো সফলতার পরে কি বদলে যায় বা আসলে কি কিছু বদলায়? মানে সফলতার তো অনেকগুলো দিক থেকে হ্যাঁ, অনেক হ্যাঁ, সংজ্ঞা আছে তার আর মধ্যেও। আরেকটা হচ্ছে সফলতা হচ্ছে মানে স্থির জিনিস না। তো সফলতার পর ওইটা পরিবর্তন যে আ সবাই অনেক কিছু না থাকুক, আ সবাই হচ্ছে সম্মান করে, ভালোবাসে। হ্যাঁ? এইটাই। আচ্ছা, এই ভালোবাসার পাশাপাশি কাছের মানুষ হারানোর অভিজ্ঞতা আছে কোনো? বুঝি নাই। মানে ভালোবাসা তো আমরা অনেক পেয়ে থাকি। তো তার মধ্য থেকেও কাছের মানুষ হারানোর অভিজ্ঞতা হ্যাঁ, এই অভিজ্ঞতাগুলো হচ্ছে কি আপনার, এটা হচ্ছে কাছেরটা হচ্ছে হারায় যাওয়ার পরে বোঝা যায়। হ্যাঁ? দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না এরকম কিছু। সেটা হচ্ছে যেমন আমার হচ্ছে উম আমার ছোট ফুপা, হ্যাঁ? উনি মারা গেছেন। আ বেশ অনেক বছর হইছে। এখন কিন্তু উনার সাথে যে এত জায়গায় গেছি বা এত যে ঘুরছি, হ্যাঁ? আ বা প্রতিটা জায়গায় যে উনার স্মৃতি, এই স্মৃতিগুলা হচ্ছে মানে এখনো মনে করেন যে দেখলে মনে হয় যে এখানে উনার সাথে এখানে গেছি। কিন্তু উনার সাথে যে অত জায়গায় গেছি বা আমি তো সাধারণত কাজে ব্যস্ত থাকি। অত ঘুরিও না, করি না বা অন্য মানুষের সাথেও অত বেশি সময় কিন্তু উনাকে যেমন খুব মিস করি। তারপরে হচ্ছে গিয়া আ এই যে বছর ২-৩ বছর ২ আগে আমার হচ্ছে ছোট খালা মারা গেছে কিডনির অসুখ হয়ে। হুম? তো ওই মৃত্যুটা হচ্ছে খুব কাছে থেকে দেখছি। চিন্তা করি যে উনার ছেলে কিভাবে সহ্য করতেছে এই ব্যথাটা। হুম? তখন গিয়ে হচ্ছে গিয়া আপনার আ YouTube এ হচ্ছে একটা দেখলাম, ওই যে পডকাস্ট দেখলাম। তো ওইখানে যে জিনিসগুলো ছিল যে হচ্ছে উম ধর্ম নিয়ে হচ্ছে মানে ধর্মটাকে হচ্ছে জীবনের সাথে রিলেট করা। আলোচনা কিছু আলোচনা ছিল ওই টাইপের। যে ওখানে যেমন হচ্ছে রিজিক নিয়ে কথা ছিল। যে হচ্ছে এই রিজিকটা কিভাবে হয়, হ্যাঁ? তো এই পডকাস্ট গুলা শোনার পর এগুলোকে আমি তখন খুব ফিল করলাম। ফিল করার পরে তখন হচ্ছে ওই ব্যথাটাকে আরকি মানে মানিয়ে নিতে পারলাম বা ধীরে, ধীরে হ্যাঁ, হয়েছে। এবং ওইখানে সবচেয়ে আ ভালো জিনিস যেটা আরকি আমার কাছে হয়েছিল যে ওখানে উনি যেটা বলছিল যে আমাদেরকে ছোটবেলা থেকে হচ্ছে বলে যে নামাজ পড়, এই যে কোরআন শরীফ পড়। হ্যাঁ? মানে ধর্মটা আমাদের উপর চাপায় দেওয়া হয় এইভাবে। কিন্তু জিনিসটা আসলে এইরকম যে আমরা কিভাবে ভালো থাকতে পারি এইজন্যই ওই ধর্মগ্রন্থটা বা এই ধর্মগ্রন্থ বা যেকোনো ধর্মগ্রন্থ বলেন, এইটা হচ্ছে আমরা কিভাবে ভালো থাকবো সেইজন্য ওইটা। তার মানে ওটা আমাদের চাপায় দেওয়ার জিনিস না। ওইটা একটা বই যেটা দেখে পড়ে আমরা ওখান থেকে জানতে পারবো যে আমরা কিভাবে ভালো থাকতে পারি। টাকা না শান্তি কোনটা বেশি গুরুত্বপূর্ণ? টাকা জিনিসটা তো কাছে থাকেই না। আশামাত্র শেষ হয়ে যায়। হ্যাঁ? তো সেক্ষেত্রে শান্তি গুরুত্বপূর্ণ কারণ শান্তি তো অনেক সময় ফিল করি এবং আলহামদুলিল্লাহ অ্যা বেশিরভাগ সময়ই তো ভালো থাকি, ভালো আছি। না। আমারও। আ এখন নিজেকে কতটা সফল মনে করেন? হ্যাঁ, মানে সফল ওইভাবে কিছু যদিও বা সংজ্ঞা নেই, তারপরেও যদি আমরা এক কথায় জানতে চাই যে নিজেকে কতটা সফল মনে করেন? এখন হচ্ছে গত ২-৩ মাস হয় আমি সুন্দরভাবে আমার হচ্ছে এজেন্সি চালাইতে পারতেছি। আমি এখন সফল আছি এবং হচ্ছে সফলতার দিকে রান করতেছি। বর্তমানে স্ট্যাটাসে ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? ৫ বছর পর এখন আমার বয়স প্রায় ৪৩-৪০ হয়ে গেছে। আমি তো চিন্তা করতেছি আমি আর খুব বেশি হলে ৫ বছর হয়তো কাজ করতে পারবো। হুম? তো এখন ৫ বছর কাজ করতে পারবো। এখন আমার যেটা চিন্তাভাবনা যে যেহেতু একটু আগে বললাম যে অন্য দেশের মতো আমাদের দেশের ইয়েগুলো এইরকম না। সুতরাং এখন আমাকে কিছু একটু গোছায় রেখে যেতে হবে আমার পরবর্তী এদের জন্য। হ্যাঁ, একটু গোছায় দিতে হবে আরকি। আবার যদি YouTube করতেন, তো সেক্ষেত্রে কিভাবে শুরু করতেন?
আবার YouTube করলে শুধু পরামর্শদাতা হিসেবে শুরু করতাম। তা বাদে আর শুরু করতাম না। কারণ একটা জিনিস যখন সাকসেস হয়ে যায়, যখন পারি, তারপরে ওইটা আমার ভালো লাগে না, ওটা আর করিও না। এখন YouTube টা আমার আর হচ্ছে ওইভাবে টানে না। আচ্ছা, এক কথায় যদি উত্তর দিতে বলি যে নতুনদের জন্য কি পরামর্শ দিবেন আপনি? নতুনদের জন্য পরামর্শ হচ্ছে কাজ করো। কাজ করো। হ্যাঁ, কাজ করো, কাজ করো, কাজ করো। সেটা হচ্ছে ফ্রি কাজ হইলেও করো, ভূতের বেগার খাটা হইলেও করো, কিছু পাইলেও করো, না পাইলেও কাজ করো। কাজের মধ্যে থাকো। আচ্ছা। আ একটা স্কিল নিয়ে পড়ে থাকা ভালো নাকি মাল্টিটাস্কিং? হ্যাঁ, এইটা হচ্ছে ওই যে কার রিজিক কোথায় আছে এটা তো এক হচ্ছে ইয়ে করা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে ওই কাজটা আমার ভালো লাগবে কিনা সেটাও তো ইয়ে না। এইজন্য হচ্ছে ১ম এর দিকে সবকিছু একটু গুতায়, গুতায় টেস্টিং করা ভালো। হ্যাঁ? আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে বিদেশে যেটা হয় ও যে কাজে স্কিল এখন তো তাও একটু হইছে। আগে যখন কাজ করতাম যে কাজটা করে সে শুধু সেই কাজটা করে, অন্য কাজটা করে না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের যে Photoshop চালায়, সে Photoshop ও চালায়, সে Illustrator ও চালায়, সে হচ্ছে ধরেন ভিডিও এডিটিং ও করে, সে আবার হচ্ছে ভিডিও ছাড়ে, আবার সে ভিডিওর মার্কেটিং ও করে। আমরা অলরেডি মাল্টিটাস্ক। আমরা এবং হচ্ছে আমরা একটা ক্রিয়েটিভ নেশন। আচ্ছা, আমরা এখন এক বাক্যে কিছু উত্তর নিব। তো আপনার গল্প থেকে মানুষ কি শিখুক চান? আমার গল্প থেকে যেটা দেখতে পারে যে হচ্ছে আ আমি ডিফারেন্ট ট্রাকে কাজ করছি। কিন্তু সবগুলা ট্রাকে কিছু না কিছু একটু রেখে গেছি। জীবনে এখন সবচেয়ে বড় লক্ষ্য কি? জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বলতে যেমন সম্মানের সহিত আছে এরকম সম্মানের সহিত যেন থাকতে পারে এবং হচ্ছে কোনো কঠিন বিপদ যাতে না আসে যদি, এবং আমরা চাই না, তবে যদি সবকিছু হারিয়ে যায় বা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আবার কিভাবে শুরু করবেন? প্রতিবার যেভাবে শুরু করছি। সেভাবেই। হ্যাঁ, আচ্ছা, একদম শেষ প্রশ্নে আসে গেছি। আ এক লাইনে আপনার পুরো জার্নি কিভাবে বলবেন? পুরো জার্নি? হ্যাঁ, পুরো জার্নি আলহামদুলিল্লাহ খুব একটা ভালো জার্নি ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ধন্যবাদ ভাইয়া। সকলকে আসলে সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে যাওয়ার গল্প, কিংবা নিজেদের পছন্দ অনুযায়ী সময়ের সাথে তাল মিলিয়ে একটা জিনিস ছেড়ে কিংবা একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টারে গিয়েও কিভাবে খাপ খাইয়ে চলা যায় সেই গল্প। ধন্যবাদ ভাইয়াকে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।